আইনের কিছু বিষয় নিয়ে বলতে চাচ্ছি যে আইনের কিছু গ্যাপ আমরা আপনাদের যখন আপনারা যখন অভিযান করেন বা এনফোর্সমেন্টে যান তখন আমরা দেখতে পাই যে কিছু কারণে আপনারা কিছু জিনিস ধরতে পারেন না সরাসরি, আইনে বলা নাই বা আইনে এরকম নাই। সেটা হচ্ছে যেমন খোলা পণ্যের দামের ক্ষেত্রে খুব বেশি সরাসরি হস্তক্ষেপ করার সুযোগ কম, আপনাদের প্যাকেটজাত পণ্যের দামের ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারেন। আবার হচ্ছে যে কৃষক পর্যায় থেকে যে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়, মানে সাধারণ ভোক্তাকে যে খুব বেশি প্রাইসে কিনতে হয়, সেই জায়গাটাও হচ্ছে আপনাদের খুব বেশি ইন্টারভিউ করার সুযোগ থাকে না, তার ফলে বাজার অস্থির হয়ে যায়। এই জায়গাটায় যদি স্পষ্টভাবে সুনির্দিষ্ট কোনো বিষয়গুলোকে আপনারা আইনে অন্তর্ভুক্ত করেন, যার পরে বারবার একই রকমের পরিস্থিতিতে ভোক্তাকে না করতে হয়, সেটা আসছে কিনা, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই, ভোক্তা অধিকার, ঔষধ প্রশাসন অধিদপ্তর, এরকম মৎস্য অধিদপ্তরের কিছু বডি আছে, প্রাণী সম্পদের বডি আছে, সবাই হচ্ছে কৃষি বিপণন অধিদপ্তর করেছে। তো সবাই এনফোর্সমেন্টে নানাভাবে কথা বলছে, কিন্তু আমরা কিছু শৃঙ্খলায় ভোক্তা সবভাবেই প্রতারিত করতেছে, আপনারাও দেখছেন। তো সেক্ষেত্রে এই যে আপনারা এই কোনটা মাদার ল, কেউ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দাবি করছে আমি মাদার ল, আপনাদেরটা বলে আসছে আমাদের মাদার লর দরকার নাই, আমরা ভোক্তা হিসাবে চাই ভোক্তা অধিকার আইনটা ভোক্তার স্বার্থে সব দিক দেখবে, সেরকম কি পরিবর্তন আপনারা করে এটা বাস্তবায়ন করতে পারেন সেই বিষয়ে দেখতে পারেন। আমি জাফর দৈনিক খোলা ভোরের আকাশে কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে যে সাম্প্রতিক সময়ে বাজারের যে অবস্থা, ভোক্তা অধিকার এখানে যা করছে আছে, সাম্প্রতিক সময়ের বাজারের যে অবস্থা, আপনারা এর চেয়ে বেশি আর কিছু করণীয় ছিল কিনা? জাহাঙ্গীর আলম, ঢাকা প্রকাশে কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে সরাসরি যে ভোক্তা এই আইনটা 2009 সালে এনেছে, আর ইংল্যান্ডে বা চীনে মৃত্যুদণ্ড আছে। আমাদের যে এই আইনে 3 বছরের সর্বোচ্চ শাস্তি, আবার এখানে একটা দেখলাম যে প্রায় 1,30,000 ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে 50,000 অভিযানে। তাহলে কি কোন ব্যবসায়ীকে 3 বছর শাস্তিটা দেওয়া হয়েছে? যদি না দেওয়া হয়ে থাকে তাহলে কি একটা ভোক্তা অধিদপ্তরের দুর্বলতা যে তারা এতগুলা অনিয়ম করেছে, কখনো তাদের এই শাস্তি দেওয়া হলো না কেন? 2 নম্বর হলো যে আমি জানি যে আইনটা সংশোধন হচ্ছে সর্বোচ্চ মৃত্যুদণ্ড, এটা কত তাড়াতাড়ি সম্ভব? কারণ 2014 সাল থেকে উদ্যোগ নেওয়া হয়েছে আইন সংশোধনের, এখনো হচ্ছে না, বাধাটা কোথায়? শফিক ভাই আর আবুল কাশেম, আমি দেখতে আপনারা পিছনে আছেন, আপনারা রেগুলার মিনিস্ট্রি অফ কমার্স কভার করেন, আপনারা সামনে বলতে প্রশ্ন বলছেন, আপনারা কেউ কিছু বলবেন? শফিক ভাই, আবুল কাশেম, শেখ আব্দুল্লাহ। ধন্যবাদ আপনাকে। আপনারা যে অভিযানগুলো পরিচালনা করছেন, সেই অভিযানগুলো আমরা দেখছি যে এটা কি আমাদের বোঝার ভুল না কিছুটা স্বার্থপর আছে, কিছু বোঝার বিষয়। সেটি হচ্ছে আপনি যদি বাংলাদেশের মজুদ আইনটি আপনি দেখেন, তাহলে আপনি কিন্তু দোকানে পণ্য 1 মাস মানে 30 দিন রাখার অধিকার আপনি রাখেন, কিন্তু কিছু কিছু মাল জব্দ করা হয়েছে যে সেই পণ্যের বয়স 30 দিন হয়নি। তাহলে এই যে ব্যবস্থাটি নিলেন, এটি আসলে কোন আইনের হবে সেটি একটি বিষয়। আর যে কেন আপনারা ফিনান্সিয়ালি শাস্তি দিলেন, ফিজিক্যালি কেন দিলেন না, এখানে কি কোন কৌশল অবলম্বন করলেন কিনা? আপনাকে ধন্যবাদ। আমি আবুল কাশেম, বিজনেস থেকে কাজ করি। স্যার, আমি হচ্ছে প্রায় 1 যুগ হবে কমার্স মিনিস্ট্রি কভার করি। তো এর মধ্যে আমরা হচ্ছে ওই যখন আপনারা আইন করলেন যে পরিবেশ কথা হবে, ওই সময় আমরা এটা আমরা অনেকেই খুবই গুরুত্ব দিয়ে কভার করেছিলাম যে পুরো প্রোডাক্ট বাজারে থাকবে না। এবং স্যার আরেকটা বিষয় যে এখন আমাদের বড় বড় গ্রুপগুলি গুঁড়া মশলা বাজারে বিক্রি করে, যে বাজারে জিরা কেজি 400 টাকা, কিন্তু সেই জিরাটা গুঁড়া করে যখন প্যাকেটে
বিক্রি করা হয় সেটা তখন 1000-1200 টাকা পড়ে যায়। এটা নিয়ে আপনাদের ওই যখন ওআরএসি স্যাররা ছিলেন তখন তারা হচ্ছে এটা জিরা গুঁড়ার মূল্যও নির্ধারণ করে দিতে পারবে এরকম একটা বিধান তারা করছিলেন, কিন্তু সেটা ইফেক্টিভ হয়নি। আবার স্যার যেমন পানি আপনার সাথে একটু আগে আলাপ হয়েছিল যে একটা 1/2 লিটার পানি হচ্ছে 15 টাকা বিক্রি হয়, যেটা খুচরা দোকানগুলিতে বিক্রি হয় হচ্ছে আপনার 7.5 টাকায়। তো খুচরা পর্যায়ে আসলে প্রফিট মার্জিন কোম্পানিগুলি এমআরপিতে কতটা নির্ধারণ করবে, এটা স্যার আপনারা কোনো কাজ করছেন না। ফলে হচ্ছে এই কোম্পানিগুলি কাস্টমারদের সুবিধা বাড়িয়ে যে প্রতিযোগিতায় যাবে সেইটা না করে তারা হচ্ছে খুচরা ব্যবসায়ীদেরকে কত বেশি সুবিধা দিতে পারে সে ধরনের একটা প্রতিযোগিতা চলছে। এই বিষয়ে স্যার আপনারা কিছু করবেন কিনা একটু যদি বলেন। আমি আনিসুল ইসলাম, ইউএনবিতে কাজ করি। আমি সয়াবিনের উপর একটু বলবো যে পাম অয়েল যখন ইন্দোনেশিয়া এক্সপোর্ট করবে না বলে জানালো, সেটা সাথে সাথে আমাদের দেশের সয়াবিনের একটা ক্রাইসিস শুরু হয়ে। তো সরকারের কাছে নিশ্চয়ই তথ্য আছে যে কি পরিমাণ এক্সপোর্ট হচ্ছে, যেহেতু ট্যাক্স এক্সেম্পশন দেওয়া হয়েছে সেখানে ট্যাক্স ওয়েভারের কারণে প্রচুর পরিমাণে ইম্পোর্ট কিন্তু হয়েছে। তারপরেও ব্যবসায়ীরা শুধু একটা অনৈতিকভাবে একটা কৃত্রিম সংকট তৈরি করে কিন্তু দাম বাড়ানো হচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রে আপনার ভোক্তা অধিকার কি বলছে যে সে যেহেতু ইম্পোর্ট করছে কম রেটে, তার এটা কিন্তু মার্কেট কম রেটেই সে বিক্রি করবে, যখন তার রেট বেশি রেটে সে আনবে তখন করবে। আমাদের এখানে কিন্তু ওপেন মার্কেটের কথা বলে আজকে আমেরিকাতে কোনো প্রোডাক্টের দাম বাড়লে আমার এখানে 3 মাস পরে আসবে, কিন্তু আজকেই সেটার দাম বেশিতে বিক্রি হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো আপনাদের ভূমিকা একটু বলুন। আপনার সহকর্মীর কোনো প্রশ্ন আছে? আমি সেলিম মালিক বলছি আর্টিকেল থেকে। আপনাদের বিরুদ্ধে আমি আপনাদের অভিযান নিয়মিত কভার করে থাকি, তবে আপনাদের বিরুদ্ধে ইদানিং একটা বিষয় খুব আলোচিত হচ্ছে, সেটা হল আপনারা খুচরা পর্যায়ে ছোট ছোট পর্যায়ে অভিযান চালাচ্ছেন, কিন্তু মিল গেট বা বড় বড় যে ব্যবসা প্রতিষ্ঠান আছে সেখানে আপনাদের অভিযান খুব কম। তো এই বিষয়ে আসলে আপনাদের কোনো পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন বা এই বিষয়ে ধন্যবাদ। আমার নাম তৌহিদ, আমি কাজ করি পৃথিবীতে। আপনাদের অভিযানগুলো মাঝে মধ্যে কভার করেছি। সব প্রশ্ন আসলে চলে আসছে একই ধরনের। আমি জাস্ট এটার সাথে একটা অ্যাড করতে চাচ্ছি। সয়াবিনের এই সুযোগ নিয়ে সরিষার তেলেরও অনেক দাম বেড়ে গেছে, এটা তো আমদানি হচ্ছে না খুব একটা। তো এখন এর বিরুদ্ধে এটা কিন্তু অনেক বেড়ে গেছে। আপনি জানেন যে দেশে বড় একটা অংশ রেগুলারলি তারা কিন্তু সরিষার তেল খেয়ে ওঠে। তো এটার বিরুদ্ধে আপনাদের কোনো অভিযান চোখে পড়ে? কেউ কোনো প্রশ্ন করবেন? শেখ আব্দুল্লাহ রেজাল্ট করিম, আপনার 2 জন রেগুলার মিনিস্ট্রি অফ কমার্স কভার করেন, আপনাদের কোনো প্রশ্ন আছে? স্যার প্রশ্নটি না, যেটা কিছুক্ষণ আগে আলোচনা হচ্ছিল যে বর্তমান যে আইন আছে এই আইন আসলে ভোক্তার স্বার্থ কতটা রক্ষা করে। আপনি স্যার মহাপরিচালক হিসাবে আপনার কাছে কি মনে হয় যে ভোক্তা অধিদপ্তর কি মনে করছে এই আইন কি আসলে ভোক্তার স্বার্থ যথাযথভাবে রক্ষা করতে পারছে কিনা? পাশাপাশি আপনাদের অভিজ্ঞতা থেকে বলবেন যে আমাদের বাজারে ভোক্তার স্বার্থ আসলে সত্যিকার অর্থে কেউ দেখে কিনা, শুধু আপনারা না, অন্য কোনো জায়গায় কোনোভাবে কি ভোক্তার স্বার্থ দেখার কোনো ব্যবস্থা আছে কিনা? ভোক্তারা সত্যিকার অর্থে কি বাজারের থেকে তাদের নিজেদের যে স্বার্থ বা তাদের যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার কথা সেগুলো কোনোভাবেই কি পাচ্ছে কিনা? আমি অলরেডি আব্দুল্লাহ বইলা ফেলছে, তারপরে একটু বলি যে আজকে আন্তর্জাতিক বাজারে যদি কোনো পণ্যের দাম বেড়ে যায় আজকেই ব্যবসায়ীরা সেটার দাম বাড়ে, কিন্তু 1 সপ্তাহ পরে যদি আন্তর্জাতিক বাজারে দাম কমে ওই পণ্যের আর দাম কমে না। এই ব্যাপারে আপনাদের কোনো উদ্যোগ আছে কিনা? যদি না থাকে তাহলে এই নিয়ে আলোচনা করে লাভ। আচ্ছা, আমি মুখিয়ে বলি, আমার একটা প্রশ্ন, এটা আসলে আমি জানি না। আমি গোলাম সামদানি, সারা বাংলা ডক্টর। আমার প্রশ্নটা হলো ইদানিং আমি বা আমার একটা ছেলে আমরা যখন ফ্যামিলিগতভাবে কোনো ফাস্ট ফুড অথবা চাইনিজে খেতে যাই,
দেখি যে অধিকাংশ ফাস্টফুডে এবং চাইনিজের রেস্টুরেন্টগুলোতে যে পানিটা দেয় এটা সব হাফ লিটার। এখন আমরা 3 জনে গেলাম, দেখা গেলে কি 1 লিটার পানি নিলে আমাদের 3 জনের হয় যে 1 লিটার পানির দাম 25 টাকা। এই সমস্ত হোটেল এবং রেস্টুরেন্টগুলোতে 1 লিটার বা 2 লিটার কোনো পানি রাখে না, পানি রাখে হাফ লিটার। হাফ লিটার পানি রাখলে আমরা 3 জনের জন্য 3টা পানি নিতে হয়। দেখা গেল কি 20 টাকা করে রাখে, 60 টাকা, গায়ে রেট 15 টাকা, ধরো 20 টাকা করে রাখে, তাই আমরা দেই, ঠিক আছে। কিন্তু এখানে প্রশ্নটা হলো, দেখা গেল অধিকাংশ আপনি যদি অভিযান চালান, কোনো ফাস্টফুড এবং চাইনিজ রেস্টুরেন্টে হাফ লিটারের উপরে কোনো পানির বোতল রাখে না। ফলে এটা ওই যে ওরা হয়তো হাফ লিটার রাখলে 3 টাকা, 3টাতে ওদের 30 টাকা লাভ হয়, আর 1 লিটার বিক্রি করলে ওদের 5 টাকা লাভ হয়। এই বিষয়টাই আপনারা দেখবেন কিনা, এটা আপনাদের ইয়ার মধ্যে পড়ে কিনা। নিউজ বাংলা থেকে শাহরুখ খান। ভোক্তা অধিকার আইনে দুর্বলতা আছে, এটা সর্বজন স্বীকৃত এবং দীর্ঘদিন ধরে প্রচলিত আর কি। এটা সংশোধন হচ্ছে হয়তো হবে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমরা ভোক্তা অধিকার আইনের বিকল্প হিসেবে বিশেষ ক্ষমতা আইন 1974-এর 25-C দ্বারা যেটা বলা আছে আর কি, যে পণ্যের নকল পণ্য উৎপাদন, মেয়াদ উত্তীর্ণ পণ্য উৎপাদন এবং মজুত, এই ক্ষেত্রে আমরা মানে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন আছে। ভোক্তা অধিকার সেটা কেন প্রয়োগ করছেন? পিছন থেকে আপনি প্লিজ। ভোক্তা অধিকার বিরোধী কার্য অপরাধ ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি যে প্রতিষ্ঠিত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা। আমার প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে যদি ভোক্তাদের বঞ্চিত হওয়ার বা প্রতারণা হওয়ার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ কাছে, ভোক্তা অধিকার অধিদপ্তরের কাছে কমপ্লেন করার সুযোগ আছে কিনা, বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতারিত হলে সেই ক্ষেত্রে আপনাদের ব্যবস্থা কি হতে পারে? মনে করার প্রশ্ন আছে নাকি? এটা শেষ। আমি নজরুল ইসলাম, আমি শেয়ার বিজে কাজ করি। প্রেজেন্টেশন যখন উপস্থাপন করা হচ্ছিল তখন আমাদের প্রশ্ন মনে আসছে, এখানে কাজের পরিধির কথা বলা হয়েছে। এই কাজের পরিধি কি আইনের বিধি অনুযায়ী নির্ধারিত হয়, নির্ধারণ করে দেওয়া আছে নাকি? তারপর হচ্ছে যে মামলার কথা বলা হয়েছে, যে জরিমানার পাশাপাশি কারাদণ্ডের পাশাপাশি মামলা ভোক্তা অধিকার চাইলে দায়ের করতে পারে। সেক্ষেত্রে এই পর্যন্ত কতটি মামলা দায়ের করা হয়েছে? না, কতটি মামলা ভোক্তা অধিকার বিভিন্ন ব্যবসায়ীর বিরুদ্ধে দায়ের করেছে সেক্ষেত্রে? লাইসেন্স অনেক প্রশ্ন আসছে আমাদের একটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন থেকে লাস্ট হচ্ছে। হ্যাঁ, ভেজাল দেওয়ার জন্য দেখা যায় যে বিভিন্ন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সিলগালাও করে থাকে, সেরকম ঘটনাও আছে। তারপরে তো শাস্তি দেয়, সেটা হচ্ছে যে সেইগুলো ডাটাবেস করে রাখেন কিনা, যে আপনি যে শাস্তি দিলেন আজকে দৈবচরণের ভিত্তিতে পরবর্তীতে কখনো দেখেছেন যে সিলগালা করে দিয়ে আসলেন, কয়েকদিন পরেই সেই প্রতিষ্ঠানটি আবার চালু করে সেই নকল খাদ্য বা ভেজাল পণ্য আবার উৎপাদন করছে কিনা? অনেকগুলো আমাদের 16টা প্রশ্ন আসছে, আমাদের সিনিয়র সাংবাদিক আছেন, আমাদের পুলিশ শ্রদ্ধেয়, আপনারা প্রশ্নটা আচ্ছা। আমি জি স্যার, থ্যাংক ইউ। আমি শুরুতে আমাদের ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাবেক সাধারণ সম্পাদক এবং অনেক সিনিয়র সাংবাদিক, উনি দীর্ঘদিন সাংবাদিকরা করেছেন, বদিউল আলম। বদি ভাই, তবে আমাদের টাইমটা কিন্তু আমি লেটে শুরু করছি, তো 2 মিনিটে শেষ করলে ভালো হয়। আমার একটা জিনিস জানার বিষয়, সাম্প্রতিককালে বর্ষার পানি নিয়ে ভীষণ কেলেঙ্কারি হয়েছে। পানি বর্ষাতেই কিন্তু আমরা বর্ষার পানি খেতে পারি না, বাজার থেকে কিনব। এটা কি ভোক্তা অধিকার দপ্তরের আওতাভুক্ত কিনা? যদি আওতাভুক্ত হয়ে থাকে, আজ পর্যন্ত আমি দেখিনি ঢাকা ওয়াটার পানির বিরুদ্ধে কোন অভিযান নিয়েছে। আরেকটা বিষয় হল জ্বালানি আছে আপনাদের ইয়েতে, জ্বালানি মূল্য নির্ধারণ করার জন্য সরকারের একটা ইয়ে আছে, এখন জনগণের ভোক্তা হিসাবে জনগণের অধিকার রক্ষা করার দায়িত্ব হচ্ছে আপনাদের, অথচ আপনাদের কোন প্রতিনিধিত্ব কেন ওই সেখানে থাকবে না? এবং যদি থাকে, আমার একটা প্রশ্ন, এই যে আমি ভোক্তা হিসাবে যখন গ্যাস অনেক সময় পাই না, অথচ আমাকে পে করতে হচ্ছে, এই লেভেলে আপনারা ইন্টারভেনশন করার কোন সুযোগ আছে কিনা?
আরেকটা হচ্ছে যে বিজ্ঞাপনে, এই যে বিজ্ঞাপনের প্রতারণা, ডাক্তারের একটা পোশাক পরাইয়া মানুষকে একটা পণ্যের প্রচার শুরু করলো, এবং সাধারণ মানুষ এই পোশাকের কারসাজি কি, তিনি আদৌ ডাক্তার কিনা, এই বিষয়গুলো দেখার আমার মনে হয় আপনাদের দায়িত্ব, এবং এটাতে ইন্টারভেনশন করার ক্ষমতা আপনাদের আছে কিনা, এটাই থ্যাংক ইউ বলি ভাই। এবার যে আমি অনুরোধ করছি আমাদের ইয়ারের ফর্মার প্রেসিডেন্ট মুনার ভাই। ধন্যবাদ মিস্টার প্রেসিডেন্ট অ্যান্ড মিস্টার ভিজি। আমার প্রশ্নটা একটু ভিন্ন ধরনের হবে, সেটা হচ্ছে আপনারা বা আপনাদের সে অথরিটি আছে কিনা সুমোটো অ্যাকশনে যাওয়া, without depending on the complaints from the consumers, whether you can on your own go for any action, এবং যদি সুমোটো পর্যন্ত গিয়ে থাকে তাহলে আজ পর্যন্ত কতগুলি সুমোটো অ্যাকশন আপনারা দিয়েছেন দয়া করে? নাম্বার ওয়ান। নাম্বার টু ইজ, আপনাদের এখানে যদি কেউ কমপ্লেনও করে কোন ভোক্তা, কমপ্লেনের ভিত্তিতে যখন থেকে আপনারা কাজ শুরু করেন এবং সেটা আলটিমেট রেজাল্ট, এটা কাভার করতে আপনার কতদিন সময় নেন? 7 দিন, 3 দিন, না 3 মাস, না 4 মাস? এবং যদি লম্বা সময় দিয়ে আপনারা কাভার করেন তাহলে সেক্ষেত্রে করে ইট ইজ ইউজলেস কমপ্লেনিং টু ইউ। নাম্বার 3 ইজ, ইট ইজ নট এ কোশ্চেন whether I ask you or I request you to go for it. আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি ভোক্তাদেরও একটা দায়িত্ব আছে, সেই দায়িত্ব হচ্ছে কনসিয়াসনেস। অর্থাৎ আমি একটা দোকান থেকে জিনিস কিনছি, আমি ক্যাশ মেমো নিচ্ছি না। আপনারা এ পর্যন্ত এমন কোন উদ্যোগ নিয়েছেন কিনা টু এনকারেজ দ্য কনজিউমার্স সো দ্যাট দে ক্যান আস্ক ফর দ্য ক্যাশ মেমো, এবং যদি কেউ ক্যাশ মেমো না দেয় সেটার ভিত্তিতে আপনার কোনো অ্যাকশনে যাচ্ছেন কিনা, গিয়েছেন কিনা, দয়া করে জানান। ধন্যবাদ। থ্যাংক ইউ মোহন ভাই। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের আজকের সেমিনারের মাননীয় প্রধান অতিথি, জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক, বাংলাদেশ সরকারের অত্যন্ত মেধাবী এবং পরিশ্রমী কর্মকর্তা হিসেবে পরিচিত, এবং আমরা দেখেছি যে উনি ভোক্তাধিকার যোগদানের পরে দৃশ্যত সেখানকার কর্মকাণ্ড এক ধরনের ভাইব্রেন্ট তৈরি হয়েছে। এ পর্যায়ে বক্তব্য রাখছেন জনাব ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ASM শফিকুজ্জামান। ধন্যবাদ রাশেদকে। প্রথমে আমি ধন্যবাদ জানাবো ইকোনমিক রেকর্ডস ফোরামের আপনাদের নেতৃবৃন্দকে, যে আমাদের জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের সাথে এমন একটি সংযোগ তৈরি করা, এবং আমরা এখানে হয়তো 2 ঘন্টা থাকবো, কিন্তু এখান থেকে পার্সোনালি আমি বিশেষ করে অনেক কিছুই আমার লেসন লার্নিং হয়েছে। এখানে আজকে উপস্থিত আছেন আমাদের সভাপতিত্ব করছেন আমাদের এই ডাইরেক্টর, আমাদের ডাইরেক্টর শাহরিয়ার, আমাদের এখানে উপস্থিত আছেন রশিদুল সাহেব, উনি খুব সুন্দর উপস্থাপন করছেন, আমাদের 2 জন আলোচক শফিকুল আলম ভাই এবং আপনাদের সভাপতি বর্তমান স্বামীন নির্ভর কথা শুনলাম, 2 জন সিনিয়র সাংবাদিক আমার খুবই প্রিয়, আমাদের টক শো দেখি আমি, আমাদের বর্ণাল ভাই এবং মদিন আলম ভাই, এবং ওনারা কিছু ইনপুট দিয়েছেন, এবং আজকে তাদের জন্য অনুষ্ঠান, এখানে অনেকেই আমার পরিচিত মুখ, এবং সত্যিকার অর্থে আমাদের আসলে ওই দেখা গেল যে তাদের সাথে কথা হয় বারান্দায় দাঁড়াতে দাঁড়াতে, হয়তো 2 মিনিট 1 মিনিট কথা হয়, কিন্তু আজকে আমার মনে হয় অনেকক্ষণ কথা বলার সুযোগ পেয়েছি, এই সুযোগটা আমি কাজে লাগাতে চাই। প্রথমে আমাদের একটা যে প্রেজেন্টেশন এখানে রজনী করলো, সেই প্রেজেন্টেশনটায় মূলত বর্তমান যে আমাদের আইনটা আছে বলবো 2009 সালে, সেই আইনের একটা স্কেলেটন দেখিয়েছে খুব সংক্ষিপ্ত আকারে, এবং সেটার একটা হার্ড কপি আপনাদের কাছে দেওয়া হয়েছে। মূলভাবে যদি আমি 3টা ভাগে ভাগ করি, আমাদের ভোক্তা যে আইনটা, সেই আইনে মূলত 3টি অংশ মূলত আমাদের ফোকাস। একটি হল যে আমাদের যে কনজিউমার ভোক্তা, তাদেরকে সচেতন করা
মানে সচেতন করা এই অর্থে যে এটা আমার অধিকার, এই অধিকারটা আসলে আমি জানি না, আমাকে তাকে জানানো। এবং আপনার প্রশ্নেও কিন্তু এসছে যে আমরা কনজিউমারকে আমরা কতটুকু সচেতন করতে পারি, এবং এটা একটা আমাদের ওয়ান অফ দ্য মেইন ফোকাস। এবং এই সচেতনতার জন্য আমরা যেটা মূলত করি সেটি হলো, এখানে আমাদের সভাপতি মহোদয় বলেছেন, আমরা কিন্তু বেশ কিছু লিফলেট করি, আমাদের এইরকম অনেক প্রোগ্রাম, হয়তো আজকে আপনাদের সাথে হয়তো প্রথমে এই ধরনের প্রোগ্রাম, কিন্তু আমরা সেমিনার, সিম্পোজিয়াম অনেক কিছু করি। এখানে ক্যাবের আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব আব্দুল হান্নান, উনি কিন্তু এই আইনের তৈরির পিছনে যে প্রেক্ষাপটটা, সেই গ্যাপ চুক্তি থেকে শুরু করে অর্থাৎ যে ইন্টারন্যাশনাল যে ফোকাস, এবং আমরা যেহেতু ইউএনের আপনার এই ডকুমেন্টের সিগনেটারি, সেখানে আমাদের বাধ্যতামূলকভাবে আমাদের এই আইনটা করতে হয়েছে। কিন্তু এটার ইমপ্লিমেন্টেশন বা এটার ক্ষেত্রে যেমন গ্যাপ সহ এখানে যারা সাংবাদিক ভাইরা আছেন, আপনারা কিন্তু আসলে আমি বলবো আমাদের ক্রুজ, মানে আমার কিন্তু একটা জিনিস মানে কি বলবো, যে কমিউনিকেট করার জন্য একটা বড় ধরনের টুলস দরকার। এবং আমার মনে হয় যে আমরা ওই যে কতগুলো লিফলেট করি, আমি দেখলাম যে এবারে বিল দিলাম এই 5.5 লক্ষ, বা এই সংখ্যাটা থেকেও আমার মনে হয় বেশি ইম্পর্টেন্ট আপনাদের একটা নিউজ, যে নিউজটা আসলে আপনারা 17 কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা টুলস। সেক্ষেত্রে আমরা একই সাথে কাজ করব। আমাদের 15ই মার্চ আসলে বিশ্ব ভোক্তা দিবস, সেখানে আমাদের বেশ কিছু প্রোগ্রাম হয়, এবং আপনার জাতীয়ভাবে আমরা করি, এবং সারা বাংলাদেশেও হয়। সেখানে আমাদের কিছু র্যালি বা সিম্পোজিয়াম বা এই ধরনের কিছু হয়, কিন্তু এটা আসলে একদম যেটা একদম মানে কি বলবো রূপ পর্যায়ে কিন্তু আমরা এখন ইন্টারভিউ করতে পারিনি, সেখানে আপনাদের সাহায্য দরকার। আমি ওই জিনিসটা বললাম যে আমাদের একটা অংশ হলো ভোক্তাদের অধিকার সম্পর্কে তাদের সচেতন করা, সেটা নিয়ে আমরা কাজ করছি। দ্বিতীয়ত আপনারা যেটা আসলে মূল যে জিনিসটা আপনারা নিউজ করেন, অর্থাৎ বাজার অভিযান, বা এই যে বাজারে যে জিনিসগুলো আছে আইনে দেখেন অনেকগুলো বিষয় করা আছে, সেখানে আপনার ফুডে ভেজাল থেকে শুরু করে আপনার ওজনে কারচুপি থেকে শুরু করে আপনার ওই যে রিসিপ্ট না দিলে প্রতারণা, অনেক ধরনের আপনার সেই জিনিসগুলো আমরা যেগুলো অভিযান করি, যেগুলো আপনারা মনে করেন যে ভোক্তার কাজ হলো কারণ বাজারের মরিচের দাম ঠিক করে দেওয়া, বা তেলের জন্য যেগুলো চলছে পেঁয়াজের নিয়ে আমরা কাজ করি, এইটাই আসলে বেশি মনে হচ্ছে। এইটাও আমাদের একটা কাজের অংশ, যে বাজার মনিটরিং এর পাশাপাশি আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য মনিটরিং সেল আছে, তারাও করে। তার পাশাপাশি আমরা আমাদের যে অপারেশনগুলো চালাই, সেটি আমাদের একটা কাজের অংশ। তৃতীয় যে পার্টটা, সেটা হলো একটা ইম্পর্টেন্ট, যেটা হলো যে ভোক্তা সবকিছু ঠিক আছে, প্রতারিত হলো, যাবে কোথায়, এবং সেটাই আমাদের এই আইনে কাভারেজ আছে, যেটা রজনী উপস্থাপনে বললো। বিভিন্ন মাধ্যমে আপনারা অভিযোগগুলো করতে পারেন। আমাদের একটা হটলাইন নাম্বার আছে 16121। এই বাদেও আপনারা আমাদের ফেসবুকে বা আমাদের ইভেন ইমেইল অ্যাড্রেসে বা ফিজিক্যালি আপনারা লিখিত অভিযোগ করলে বা মেসেজের মাধ্যমে করলে, করার পর এটা প্রতিকার, সেই প্রতিকারটা আমাদের একটা বিধান আছে, যে জিনিসটা হলো যে একটা ইউনিক আইন, যে এখানে যে প্রতিকার সেটা বাংলাদেশে অন্য কোনো আইনে নেই, যেটি হলো যে আমরা যে ক্ষতিপূরণটা যেটা আদায় করি বা তাদেরকে যে শাস্তি দিই, শাস্তির 25% আপনার ফেরত পাওয়া যায়। এটা আমার মনে হয় বাংলাদেশে হয়তো যেগুলো আছে সিভিল কোর্টে কিছু আপনার দেওয়ানি আদালতের যে মামলা, সেখানে কিন্তু দীর্ঘমেয়াদী এই মামলা চলার পরে মানুষ ক্ষতিপূরণ পায়, সেটা কিন্তু তার ক্ষতিপূরণের অংশ। কিন্তু এখানে কিন্তু তার ক্ষতিপূরণ যেটা আছে সেটা তো পাচ্ছি, এর বাইরে যে শাস্তি হয় সেই টাকার একটা অংশ পাচ্ছে। এইটা একটা কিন্তু জিনিসটা আসলে মানুষ জানে না বিধায় আসলে ওইভাবে রেসপন্স করে না, বা এইভাবে আমাদের কাছে আসছে না। এই কাজগুলো আমরা যদি সম্মিলিতভাবে করতে পারি, তাহলে আমি মনে করি যে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর এই অর্গানাইজেশনটা বাংলাদেশে একটা ইউনিক জায়গায় পৌঁছাতে পারে। এবং আমার মনে হয় 17 কোটি মানুষের, আমি জানি না বাংলাদেশে এমন কোন প্রতিষ্ঠান আছে কিনা, 17 কোটি মানুষের ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো এবং ঘুমের মধ্যে থাকা অবস্থায়ও কিন্তু তার প্রোটেকশন দেওয়ার একটা সুযোগ কিন্তু আমাদের আছে। এখন আমি যদি একটু এইভাবে বলি যে আমাদের প্রথমে আইনের বিষয়টা বলি। আপনারা অনেকেই বলেছেন যে দীর্ঘ 6-7 বছর ধরে আইনটা মানে ডেভেলপ করা হয়নি, বা আমরা এটার কোন আলোর মুখ দেখেনি। আইনে আপনার 2009-এ আসলে মাননীয় এই সরকার যখন প্রথম ক্ষমতা আসলো 2008-এর নির্বাচনের পরে, ঠিক সেই প্রেক্ষাপটে 2009-এর আইন হয়েছিল। এবং সেই 2009-এর আইনে ওই সময় যে ডিজিটাল পার্ট যেটা আর কি, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু
ডিসেম্বরে উনি ডিক্লেয়ার করলেন ডিজিটাল বাংলাদেশ। কিন্তু এই আইনটা কিন্তু সেই একই সময়ে কিন্তু এটা হয়েছে। তখন আইনের একটা ড্রাফট বা এগুলো করতে তো আসলে অনেকদিন সময় লাগে, এটা পার্লামেন্টে যায়, অনেকগুলো প্রসেসের পরে ওখান থেকে পাস হয়। সেই ক্ষেত্রে এই ডিজিটাল পার্টটা কিন্তু এই আইনে ওইভাবে ফোকাস করা ছিল না। আমরা যেটা ডিজাস্টার হয়েছে ই কমার্সে, বিশেষ করে আমাদের বেশ কিছু প্রতিষ্ঠান, তাদের আপনারা জানেন যে সাম্প্রতিককালে যে ঘটনাগুলো ঘটেছে, অনেকেই বলে যে ভোক্তা অধিকার অধিদপ্তর কি করেছে। এখানে আমি আসলে সত্যিকার অর্থে আমি 9 বছর মিনিস্ট্রি অফ কমার্সে কাজ করেছি এবং আমি প্রথম 7 বছর মূলত ফরেন ট্রেড নিয়ে আমাদের এফটিআই এ কাজ করেছি। আমাদের 2020-এর 25শে মার্চ যখন আমাদের প্যান্ডেমিক ডিক্লেয়ার হলো, ওই দিনে আমাকে যেটা আমাদের ইন্টারনাল ট্রেড বলে, অর্থাৎ আমদানি এবং আভ্যন্তরীণ বাণিজ্য অনুবিভাগের দায়িত্ব দেওয়া হলো। সে থেকে কাজ করেছিলাম এবং আমাকে ভোক্তা অধিকারের পোস্টিং হওয়ার পরেও আমি কিন্তু দুটো জায়গায় কাজ করছিলাম এবং আমি মূলত 11ই এপ্রিল মানে 12ই এপ্রিল থেকে ফুল টাইম আমি ডিজি হিসেবে কাজ করছি। এইখানে যে বিষয়টি ছিল যে ই কমার্সের যে ডিজাস্টার, সেই ডিজাস্টারটা মানে আপনার অভিযোগ শত শত হাজার হাজার হয়েছে। সেখানে আমি কি করতে পারতাম বা কি করিনি সেটা ডিফারেন্ট বিষয়। সেটা অবশ্যই আমি যেহেতু এখন ডিজি, সেই দায়িত্বটা আমরা কি করছি সেই ক্ষেত্রে যে জিনিসটা এইবারে আইনের বিষয়ে যেগুলো অনেকগুলো প্রশ্ন করেছে, গতকালকে আইনের ফাইনাল যে ড্রাফটটা আমাদের একটা ইন্টারমিনিস্টার মিটিং লাগে, সেই ইন্টারমিনিস্টার মিটিং হয়েছে, ওখানে ক্যাবিনেট প্রতিনিধিত্ব করেছেন এখানে হান্নান ভাই সহ। আমরা ডিটেলস এটা আলোচনা করেছি। এটা সিনিয়র সচিব স্যারের সভাপতিত্বে এখানে অল স্টেট থাকে, অল মিনিস্ট্রিগুলো, ক্রস কাটিং ইস্যুগুলো যেটা থাকে, মিনিস্ট্রির প্রতিনিধিত্ব থাকে এবং এই ড্রাফটটা আমরা অ্যাপ্রুভাল দিয়েছি এবং সেখানে মূলত আইনের সংশোধনের একটা বড় অংশই, অলমোস্ট বলবো যে সংশোধনের বোধহয় 80% সংশোধন হচ্ছে ই কমার্স রিলেটেড ইস্যু। অর্থাৎ ই কমার্সের যে ডিজাস্টার, সেখানে আমাদের যে অ্যাক্সেস ছিল না, সেটাকে আরো যাতে আমরা এই জিনিসটাকে করতে পারি, অভিযোগগুলো নিষ্পত্তি করার বা এইসব পার্টগুলো এখানে মানে আপনাকে ইনক্লুড করা হয়েছে। তাতে হচ্ছে কি যে আইনটা আমরা এরপরে ক্যাবিনেট হয়ে পার্লামেন্টে যাবে, পার্লামেন্ট থেকে যদি পাশ হয়ে আসে তাহলে আমরা অন্তত বলতে পারবো 2009-এর কি বলে ভোক্তা আইন এবং 2022-এর ভোক্তা আইনের মধ্যে পার্থক্যটা একটাই হবে, এটা মোস্ট মডার্ন এবং আপনার যুগোপযোগী করা সম্ভব হবে এবং তাহলে আমাদের কাজের সুবিধাটা হবে। এখন আমাদের অ্যাক্টিভিটিস এর বিষয়ে একটু কথা বলবো। দেখেন, আমাদের প্যারালাল অনেকগুলো প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান আছে, যেমন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, আমাদের সাথে বিএসকে আছে, আমাদের সাথে আমাদের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আছে, আমাদের সাথে যদি আপনি বলেন কৃষি বিপণন অধিদপ্তর, তাদেরও কিন্তু বেশ কিছু আপনার এম্পাওয়ার করা আছে, পাশাপাশি সিটি কর্পোরেশন আছে। এর বাইরে আপনার বিভিন্ন সংস্থা আছে, আমাদের ধরেন আপনার র্যাবের অভিযান চলে, আমাদের বিভিন্ন পুলিশের অভিযান চলে, বিভিন্ন হচ্ছে। এখন এটা আসলে আমি বলবো যে ব্যবসায়িক কমিউনিটি তাদের একটা বক্তব্য যে আমরা কতবার কি বলবো, আমি খুব রাগ ভাবে না বলি যে আপনার কি যে কতবার আপনাকে স্লটার করা যায়। এখন বিষয়টা হলো কি যে আমাদের ভোক্তা আইনটা কিন্তু আমাকে ফোকাস করেছে ভোক্তাদের স্বার্থ এবং এখানে মহাপরিচালকদের যেটা আছে ক্ষমতা বলবো না, দায়িত্ব, এর পাশাপাশি আমাদের জেলা ম্যাজিস্ট্রেট ডিসিতে কিন্তু ওই জেলার জন্য একই রকম দেওয়া হয়েছে এবং সেখানে এই আইনেই কিন্তু আমাকে প্রোটেকশন দেওয়া হয়েছে। আমি যদি মনে করি যে ভোক্তার স্বার্থ পূর্ণ হয়েছে এবং সেটা ওখানে স্পষ্ট বলা নাই, তাহলে আমি কিন্তু সৌমত যে কথাটা আসছে সেটা আমি কিন্তু ব্যবস্থা নিতে পারি। অর্থাৎ যে আমার বিবেচনায় মনে যদি হয় যে এখানে ভোক্তারা প্রতারিত হচ্ছে, ভোক্তার স্বার্থ পূর্ণ হচ্ছে, এটা আমি নিজেই পারি এবং সেভাবে কিন্তু আমরা করছি। একটা উদাহরণ আমি দেব। এখন আমাদের একটা বড় দুর্বলতা, আমি ওই যে মানে অনেক আমাদের যারা গ্রুপ ক্রিয়েট তারা প্রথমেই বলে যে আমার জনবল নেই, আমার কি বলে লজিস্টিক নেই। আমি এই কথাটা কখনো বলবো না। আমার 217 জন আছে, আমি 217 জন নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের যেটা আছে নিয়োগ বা আমাদের অর্গানোগ্রাম, এগুলো আমরা সংশোধন করছি, সেটা ডিফারেন্ট বিষয়। সংশোধন হবে, আমাদের স্ট্রেনথেন করতে হবে। আমাদের জেলা পর্যায়ে শুধু একজন এডি আছে, সাথে একজন কম্পিউটার অপারেটর আছে, একটা কিন্তু অফিস অ্যাসিস্ট্যান্ট নাই। সে যখন অফিসে বাইরে অভিযানে যায় তার অফিসটা বন্ধ রাখতে হয়। আমি এই সীমাবদ্ধতার কথা বলবো না, কিন্তু আমি যেটা বলতে চাই সেটি হলো যে আমাদের যে অ্যাক্টিভিটিস, সেটার ক্ষেত্রে একটা বড় দুর্বলতা হলো ইনফরমেশন।
অর্থাৎ আমি যে সংস্থাগুলোর কথা বললাম তাদের কিন্তু ফিল্ড পর্যায়ে ইনফরমার আছে, তাদের কাছে বিভিন্ন সোর্স থেকে তারা তথ্য কালেক্ট করে, ইভেন ডিজিএফআই বলেন, এনএসআই বলেন বা আদার্স অর্গানাইজেশন। এখন আমার কিন্তু ইনফরমেশনের কোনো ওইভাবে বৈধ কোনো সোর্স নেই, আমাকে ডিপেন্ড করতে হচ্ছে হয় আমার পার্সোনাল কানেকশনে বা আপনারা যারা আপনার সাথে পরিচিত আপনি একটা জানালেন বা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একটা ব্যক্তি জানালেন। এখন সমস্যাটা হয়ে যায় কি এই ইনফরমেশন গুলো কতটুকু ফেক বা কতটুকু অথেন্টিক এই জিনিসটা কিন্তু আমার পক্ষে মানে কি বলবো প্রিলিমিনারি কিন্তু করার সুযোগ খুব কম। সেক্ষেত্রে ধরেন আমি একটা ইনফরমেশন গেলাম, গিয়ে যদি দেখি যে এটা ফলস, এটা কিন্তু বাইরে কিন্তু বড় ধরনের ইম্প্যাক্ট পড়ে। এখানে আমার একটা দুর্বলতা আছে। আমি কিভাবে এই ইনফরমেশন গুলো কিভাবে কালেক্ট করতে পারি, কিভাবে বিল করতে পারি, ইতিমধ্যেই আপনাদেরকে আমরা বলি নাই, আমরা একটা খুব গোপন একটা মিটিং করেছি, সিক্রেট মিটিং। সেটা হলো যতগুলো সংস্থা আছে, আমাদের এমএসআই বলেন, ডিজিএফআই বলেন, আমাদের র্যাব বলেন, পুলিশ বলেন, আমাদের এপিবিএন বলেন, সবার সাথে আনসার বিডিপি সহ আমরা একটা মিটিং করেছি। মিটিং করে আমরা একমত পোষণ করেছি যে আমরা মানে কনসোলিডেট হইতে আমরা মানে একই সাথে আমরা কাজগুলো করব এবং এইটা আপনারা সামনে দেখতে পারবেন। আমাদের যে অপারেশন গুলো হয়তো আমাদের অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমরা ফলস ইনফরমেশন দিতে পারি, সেটা আমার যেটা ধারণা আমরা একই সাথে যখন কাজ করব সেখানে আমরা আরো বেশি ভাবে আমরা কাজ করতে পারবো। এটা একটা আপনাদেরকে ইনফরমেশন দিলাম। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো যে আমাদের অভিযানগুলো সবসময় আপনারা ফোকাস দিয়ে রাখেন যে এই কারণ বাজার, নিউ মার্কেট, শান্তিনগর বাজার, মানে কি যেন বাজার ভিত্তিক, মানে ভোক্তা বাজার এক হয়ে গেছে। আসলে তো তা হওয়া উচিত নয়। বিষয়টা হলো যে আমাদের এখানে দেখেছেন যে 10টা সেক্টরের কথা বলা হয়েছে। সার্ভিস সেক্টর নিয়ে আমাদের কাজ কিন্তু এরকম একদম অলমোস্ট ছিলই না। আমি প্রথমেই আমার এখানে দায়িত্ব নেওয়ার পরে আমি সেখানেই ফোকাস করতে চাই। আমি দু একটা উদাহরণ দিচ্ছি। ধরেন আমাদের ডাক্তার সাহেবরা কি করে, চেম্বারে তারা প্র্যাকটিস করে, সে পড়াশোনা করেছে, তার একটা ফি থাকতেই পারে, মানে সেটা তো ইন্টেলেকচুয়াল বিষয় যে সে প্রফেশনাল, সে একটা ফি নেবে, ভিজিট নেবে। দেখেন কিভাবে আমাদের স্বার্থপূর্ণ নয়। আমি একবার ল্যাবে নিয়ে গেলাম, এক ডাক্তারকে দেখানোর পরে আমি বের হলাম, এটা কয়েক বছর আগের কথা। আমাকে মানে বৌমাসের মতো ইয়ে করে দিল, আপনার ইয়ে করলো যে ওই যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আমার প্রেসক্রিপশন দেবে। আমি একটা ধমক দিলাম, এটা সে খুব আশ্চর্য হল। আমি বললাম আমার কি মেডিসিন দিয়েছে বা ইয়ে করেছে এটা তো আপনার দেখার রাইট নেই। এখন ডাক্তার সাহেবের চেম্বারের দরজাটা খোলা, ডাক্তার সাহেব তো অলরেডি বুক। ওই যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চেহারাটা দেখে যদি ওই ওষুধ না দেখে, ডাক্তার সাহেবের তো হাতটা কাঁপে। এখন আমাকে কি আসলে ওই কোম্পানির ওষুধটা আমার জন্য প্রযোজ্য কিনা, এটা কি আসলে বিবেচনা আসছে? ইভেন ওই মেডিকেল রিপ্রেজেন্টেটিভের তো কোনো অধিকারই নেই আমার, এটা তো যেটা বললেন এখানে সিক্রেসি, আমাদের কে যারা বললেন যে আমার আমাদের শফিক ভাই বললেন যে সিক্রেসি বা এই জিনিসটা তো ভোক্তার রায়। জাপানে একটা ঘটনা ঘটেছে এই কয়েকদিন আগে, দুইজন রোগী একসাথে দেখেছে ডাক্তার সাহেব। ওই যে রোগী আপনার ছিল প্রথমে, সে সু করেছে এবং সেই ডাক্তারের রেজিস্ট্রেশন বাতিল করেছে। অর্থাৎ আমি আজ যে পেশেন্ট হিসেবে আমার পার্সোনাল বিষয় ডাক্তার জানবে এটা, এবং সেটা হলো আপনার রাখতে হবে, সিক্রেট রাখতে হবে। আর একটা রোগী আপনার ওইটা শুনতে তো পারে না। আমাদের দেশে আসলে ওই পর্যায়ে যেতে অনেক সময় লাগে। আমি একটা উদাহরণ এটা দিলাম, ডাক্তার সাহেব তার ইনভেস্টিগেশনের জন্য লাগবে, এটা হতেই পারে, কিন্তু আমাদের বিষয়টা হয়ে গেছে আমরা প্রতারিত হতে হতে এমন হলো যদি ইনভেস্টিগেশনের জন্য যে টেস্টগুলো দিয়েছে এটা সত্যিই দরকার, কিন্তু আমার ধারণা হয়েছে যে ওই কমিশন পাবে এই জন্য আমাদের বেশি। আমরা আমাদের মনের মধ্যে ধারণা জন্মেছে, অর্থাৎ যে যতগুলো টেস্ট দিবে যত বিল হবে, এখন তো অনেক অটোমেশন হয়ে গেছে, ডিজিটাল বাংলাদেশের সুবিধা। ওই যে একটা কোড নাম্বার আছে ডাক্তারদের, এবং ওই কোড নাম্বার অনুযায়ী তার ব্যাংকের অ্যাকাউন্টে চলে যায়। আগে তো খাম এসে দিয়ে যেত, এখন কিন্তু কোড নাম্বারে অটোমেটিক চলে যাচ্ছে, ডিজিটাল বাংলাদেশের সুবিধা। এখন বলে যে আমাকে 10টা টেস্ট দিল, আমি এজ এ পেশেন্ট হিসেবে আমার কনফিডেন্স নাই, আমি ভাবতেছি যে এটা বোধ হয় ওইখান থেকে কমিশন পাবে,
ওখানে 30%, 40%, কোনো কোনো জায়গায় 50% কমিশন পাবে, এই জন্য দিচ্ছে। 1,000 টাকা ফি নিল, আর আমার টেস্ট রিপোর্টে আসলো 10,000 টাকা বিল, সেখান থেকে 5,000 টাকা তার কাছে চলে যাবে। এই জায়গাটায় কাজ করার আছে এবং আমি সেইগুলো নিয়ে কাজ করব, সেটা নিয়ে আমার একটা চিন্তা ভাবনা আছে। দ্বিতীয়ত দেখেন, এখানে অনেক বাচ্চারা আছে, আপনার অনেকের বাচ্চারা হয়তো বিভিন্ন জায়গায় ইংলিশ মিডিয়ামে পড়ছে। ইংলিশ মিডিয়াম স্কুলগুলো তাদের যেগুলো আপনার জুলাই টু জুন সেশন আগে টিচার প্যারেন্টদের কাছ থেকে একটা এগ্রিমেন্ট সই করা এবং সেখানে সব বলা আছে। আপনার বেতন আপনার দেখা গেল 25,000 টাকা বেতন, বলছে যে আপনার 5 মাসের অ্যাডভান্স দিতে হবে প্রথমে, যখন জুলাই থেকে শুরু হবে। তারা, কারণ অনেক স্টুডেন্টরা করে কি শিফট করে চলে যায়। তা আপনি বলেন আমি কোনো কিছু পড়াশোনা শুরু করি, আমি 5 মাসের অ্যাডভান্স 1.5 লক্ষ টাকা আমি কেন দিতে পারি? এরপরে স্কুলগুলোতে দেখেন তারা ওখানে তাদের লাইব্রেরি আছে, লাইব্রেরি বলতে যে আপনার পেন্সিল কলম, তারপরে তাদের খাতা দিচ্ছে। আমি এখানে আপনার আছে যে পল্টন মোড়ে যে পাইকারি কাগজের কি বলে যে আপনার স্টেশনের দোকান, আমি তো মন্ত্রণালয়ে অনেক প্রোগ্রাম করেছি, মানে যখন ফরেন ট্রেড দেখেছি, বিদেশে আসছে। আমি ওখানে গিয়ে দেখতাম যে আমাদের যারা নিয়ে আসে নিউ মার্কেট থেকে আপনার অর্ধেক দামে পাওয়া যায়। এখন আমার ওই স্কুল থেকে আপনার পেন্সিল নিতে হবে, ওই স্কুল থেকে আপনার শার্পনার নিতে হবে। আমার ভাই দরকার নাই, আমার গত বছর দিচ্ছে ওইটা আমার আছে, আমাকে নিতে বাধ্য। একটা লিস্ট ধরাই দিবে আপনার, এবং সেটার প্রাইসটা হলো সবচেয়ে বেশি আর কোয়ালিটি হলো সবচেয়ে খারাপ। স্কুল থেকে পোশাক দেয়, সেই পোশাকের আপনার যে প্রাইস সেটা হলো সবচেয়ে বেশি দাম, আর হলো কোয়ালিটি হলো সর্বনিম্ন। এখন এইসব জায়গায় কিন্তু কাজ করা আছে। আমি যেটা বললাম যে সার্ভিস সেক্টর বলেন বাইরে। এখন আমাদের যে আর একটা উদাহরণ দিই, আমি কয়েকদিন আগে কক্সবাজার গিয়েছিলাম। সেখানে বিচে, এটা হলো আপনার ইনানি বিচের কাছে, ওখানে আপনার একটা আছে, সেখানে যে বাইক চালায়, ওই যে সেখানে আমার ছেলেটা চললো, বাইকটা জোর করে তাকে ওখানে এগুলো পিছনে আপনার 5 জন হলো ছবি তোলার জন্য দাঁড়ায় আসছে, এবং আপনাকে এমন ভাবে যোগের মতো লেগে থাকে যে আপনার ওখানে কিন্তু আপনি দেশের একটু বিচে একটু নিজের মতো থাকবেন, তার কোনো উপায় নেই। এই ফটোগ্রাফার, এই বাইক, এই ঘোড়া, এই সেই এসে আপনাকে বিরক্ত করে শেষ। এবং সেখানে কোন রকম প্রাইজের কোনো কিছু না, যে যেরকম পাচ্ছে। এখন একজন টুরিস্ট গেছে ওখানে, সে একটু সময়টা কাটাবে, সেখানে দেখা গেল যে আপনার কত 10 মিনিট বাইকটা চালিয়েছে যে 1,500 টাকা চার্জ করবে। এরকম কিন্তু প্রতারিত বিভিন্ন হচ্ছে। আমি গত পরশুদিন কক্সবাজারে ডিসির ওখানে আমি অন্য একটা প্রোগ্রামে গিয়েছিলাম, আমি সবাইকে ডেকে একটা মিটিং করলাম। মিটিং করে দেখলাম যে এখানে চলছে যেমন ইচ্ছা তেমন। আপনার যেটা ভাড়া, আপনার ওইখানে যে বিভিন্ন আছে যেগুলো রাইড, বিশেষ করে ওই পরিবহনের, যে আপনার হয়তো রিয়াল ভাড়া হলো 20 টাকা, সেখানে 200 টাকা পর্যটককে। আমি যদি এগুলো ধরি তাহলে আপনার কাজের কোনো শেষ নেই। এখন আমার যেটুকু অভিজ্ঞতা হয়েছে, বিশেষ করে তেলের বাজার নিয়ে অনেকে প্রশ্ন করেছেন, তেলটা যে জিনিসটা আছে বাণিজ্য মন্ত্রণালয় তো এটা আপনার মূল্য নির্ধারণ করে দেয়, আমাদের সমস্ত ডাটা সবকিছুই আছে, এবং সেই ডাটা অনুযায়ী আমাদের দেশের তেলের সংকট হওয়ার কোনোভাবেই কথা নয়। এবং যখন আপনার রোজার আগে যখন অস্থিরতা ছিল, আপনারা দেখেছেন আমাদের অপারেশনগুলো আমরা খুচরা থেকে পাইকারি হয়ে আপনার কি বলবো ডিলার হয়ে আমরা কিন্তু প্রতিটা মিলে বড় বড় রিফাইনারিতে আমাদের অভিযান চলেছে একাধিকবার। আমরা সেখান থেকে যে তথ্য বিশ্লেষণ করে দেখলাম, মানে আমি এটা বলতে মানে এখানে দ্বিধা নেই, যেহেতু এটা সেমিনার, বাংলাদেশে আমরা যেখানে হাত দিচ্ছি সেখানে অনিয়ম পাচ্ছি। এমন কোন একটা জায়গা আমি এখন পর্যন্ত দেখি না, সাহেব আমি যাই না, তুমি বলতে পারো, আমি এমন কোন জায়গা দেখি নাই যেখানে অনিয়ম। এখন ওই যে বলবো যে কি পশম বাঁচলে আর তো আসল জিনিসটাই থাকে না। এখন আপনারা প্রশ্ন করেছেন অনেকেই যে আমরা আমাদের অভিযান খুচরা করতে, আমরা কেন বড় বড় জায়গায় যাই। প্রথম যে জিনিসটা আমাদের যে অনিয়ম, সেই বিষয়ে আমরা মন্ত্রণালয়ে রিপোর্ট দিয়েছি, এবং আমরা যেটা কাজ করেছি তাদেরকে নিয়ে আমি একাধিকবার মিটিং করে যে জিনিসটা একদম মিল পর্যায়ে, সেখানে আমরা যে জিনিসটা যে অনিয়মগুলো পেয়েছি তার মধ্যে বেসিক 3টা বিষয় ছিল। একটি হলো যে তাদের
আপনার উৎপাদনের ক্ষেত্রে তারা কার্টেল করেছিল, সেই বিষয়টা নিয়ে আমি কাজ করেছি। দ্বিতীয় হলো যে এসওতে আপনার ইউনিট প্রাইস লেখে না, সেটা নিয়ে আমরা কাজ করেছি। আর একটা বড় ধরনের সমস্যা ছিল যে এসও এটা হাতে ধরে রাখতে হবে। 2011 সালের আইন অনুযায়ী এটা 15 দিনের মধ্যে সাপ্লাইটা নিতে হবে, এটা ধরে রাখতো প্রায় 1 বছর 1.5 বছরের পুরো। এই 3টা জিনিস কাজ আমরা করেছি। এখন আপনাদের প্রশ্ন যে কেন আমরা এই বড় বড় জায়গায় আমরা তাদেরকে আমরা ফাইনে আনতে আনিনি। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, সেটি হলো আমাদের যেভাবেই হোক আমাদের মনোপলি বলেন, সিন্ডিকেট বলেন, বা এই যে বড় বড় কর্পোরেট গ্রুপ বলেন, এটা হয়ে গেছে বাংলাদেশে, 5-6 জন নিয়ন্ত্রণ করছে। সেই ক্ষেত্রে আমরা ওই সময় যে অপরাধগুলো তারা সংগঠিত করেছে, সেই সময় আমরা যে কোনো একটা মিলকে যদি আমরা পুরোভাবে আমরা আইনের আওতায় আনতাম, এটাও সত্য যে বাংলাদেশের এখন যে অবস্থা তার থেকে ক্রাইসিস আরো বেশি হতো। কেন বেশি হতো? আপনার একটা মিলে সে তার যদি ইলেকট্রিকের যে একটা কাট আউট সে পুড়ে ফেললো, পুড়ে ফেলে বললো এটা আনতে হবে জানুয়ারি থেকে 2 মাস লাগবে। আমাদের তো যথেষ্ট, এটা দেশের অস্থিরতা তৈরি করার জন্য যথেষ্ট। মানে কোনো একটা জায়গায় কেউ কেউ কন্ট্রিবিউশন 40% একটা গ্রুপে, আমাদের শেয়ার মার্কেট শেয়ার কারো 30%, কিন্তু 3-4টা গ্রুপ যে বললেন 85% টোটাল। আপনার 1-2টা মিল যদি কোনোভাবে শাটডাউন করে রাখতো, সত্যি হোক আর সাজানো হোক, দেশে তো আপনার আরো বড় ধরনের ক্রাইসিস। যাই হোক, এগুলো আপনার ওই যে বলে যে গভর্নমেন্টের কিছু পলিসি থাকে, গভর্নমেন্ট কোন সময় রিয়াক্ট করে না। এই যে রিয়াক্ট করে না, এটা কিন্তু পলিসির একটা পার্ট। আমরা যেটা যে জিনিসটা আমি আমাদের উপরে ইনস্ট্রাকশন সহ আমাদের বিবেচনায় মনে হচ্ছে যে আমাকে যেভাবে হোক সাপ্লাই চেনটা ধরে রাখতে হবে, এবং সেই সাপ্লাই চেনটা ধরে রাখার কারণেই কিন্তু আপনার তেল কিন্তু অ্যাভেলেবেল ছিল। যেটা ঘটনা ঘটছে, আমরা কিন্তু রোজার প্রথম দিকে তেলটা পুরোপুরি আমরা যেটা আছে গভর্নমেন্টের মূল্য অনুযায়ী একটা অ্যাডজাস্টের মধ্যে নিয়ে আসছিলাম, সাপ্লাই সবই ঠিক ছিল। এরপরে যেটা কাহিনীটা হয়েছে সেটা হলো 15 রমজানের পরবর্তীতে, যেটা এখানে একজন প্রশ্ন করেছেন, ইন্দোনেশিয়া বন্ধ করে দিয়েছে। এরপরে যেটা হলো, তারা প্রেডিক্ট করলো যে পরিমাণ মূল্য ইন্টারন্যাশনালি বেড়েছে, ঈদের পরে আমাদের বসার কথা। ইনফ্যাক্ট আমরা 5ই মে একটা মূল্য আবার অ্যাডজাস্ট করা হয়েছে। তারা কি করলো, মিল থেকে সাপ্লাইয়ের পরে প্রতিটা স্টেজে তারা তাদের মতো করে আপনার এটাকে মজুদ করে রাখলো। সেই মজুদের কারণে যেটা হয়েছে, তারা ধরে নিয়েছে ঈদে কনজাম্পশন বাড়বে, ন্যাচারালি ঈদের সময় মানুষের কনজাম্পশন বাড়ে, এবং সেটাকে তারা সুযোগ নিয়ে ইন্দোনেশিয়ার কথা এইসব কিছু করে তারা ধরে দিচ্ছে যে সাপ্লাই থেকে আপনার তেল আসছে না। কিন্তু আমরা মিলগুলোতে যেটা দেখেছি তাদের সাপ্লাই কিন্তু ঠিক ছিল। এই যে আপনার তারা মজুদ করে রেখেছে, সেই মজুদের ফলে যে জিনিসটা হচ্ছে যে ঈদের আগের দিন মার্কেটে তেল ছিল না, এবং আমাদের অফিসাররা ঈদের আগের দিনও আমরা সরাসরি সিটি গ্রুপ থেকে মেগা গ্রুপ থেকে তেল কারণ বাজারে ঢুকাতে হয়েছে। এখন যে জিনিসটা হচ্ছে যে কি ব্যবস্থা, সেই ব্যবস্থাটা হলো যে ঈদের পরে আমরা যেটা দেখলাম দাম বাড়ানোর পরে তারা যে সুযোগটা নিয়েছে, আমার একটা হিসাব আছে যে প্রতিদিন আমার 4000 টন করে আপনার তেল লাগে, আমরা কনজাম করি 4000 টন পার ডে। 4000 টন যদি হয়, আপনার খেয়াল আছে কিনা, আমরা 168 টাকা থেকে ফেব্রুয়ারির 6 তারিখ 8 তারিখে ফেব্রুয়ারি 6 তারিখে আমরা 168 টাকা করেছিলাম। মার্চের শেষে আমরা করলাম হলো 160 টাকা, 160 টাকা, অর্থাৎ 8 টাকা কমানো হলো কিভাবে, যে আমাদের ট্যাক্স বা ইস্যু ক্যালকুলেট করে। তখন তাদের এই সাপ্লাই চেইন মেনটেন করে তাদের এই 160 টাকার তেল বাজারে আসতে লেগেছিল 15 দিন, অর্থাৎ 168 টাকার আগের দামের তেল আর শেষ হয় না। তাদের এত সাপ্লাই শেষ হয় না। এবং আমি কি পার্সোনালি প্রতিটা ইন্ডাস্ট্রির এদের সাথে কথা বলে 15 দিন লাগলো 160 টাকার সিলওয়ালা তেল বাজারে ঢোকাতে। কি অদ্ভুত তাদের খেলা। 5 তারিখে আমরা বাড়ালাম, যেটা 198 টাকা, বিভিন্ন খুচরা বাড়, সেটা তো ভিন্ন ভিন্ন আছে। 5 তারিখের পরে 6-7, আপনার 5 তারিখে কিন্তু ঈদের ছুটির একদিন খোলা ছিল, ওইটা কিন্তু ওইভাবে অফিস হয়নি। 5 তারিখে অনেকটা রিল্যাক্টেড অফিস হয়েছে, কারণ 6-7-8 3 দিন আমার বন্ধ ছিল। 6-7 বন্ধ ছিল 5 তারিখের পরে। আপনার 6-7 শুক্র শনিবার, 5 তারিখে বাড়ানোর পরে 8 তারিখে অফিস খুলেছে। 8 তারিখে আমরা যখন আপনার এই যে অভিযান তেলের 8 তারিখ থেকে আমরা শুরু করলাম, আমি 9:30টার সময় অফিসে গিয়ে আমরা সমস্ত এডিদেরকে অনলাইনে আমরা মিটিং করে আমরা ইনস্ট্রাকশন দিলাম
যে ব্যবসায়ীরা পুরানো তেল মজুত করেছে সেইটা বাজারে ছাড়বে অতিরিক্ত দামে। আমরা এই ইনস্ট্রাকশন দেওয়ার পর 8 তারিখ থেকে সারা বাংলাদেশে অভিযান শুরু হয়ে গেল। আপনারা দেখছেন লক্ষ লক্ষ লিটার তেল আপনার বের হচ্ছে এবং সেই তেলটা এখানে আমাদের আপনি প্রশ্ন করেছিলেন যে মজুদ 30 দিন করতে পারে। আমরা কিন্তু 30 দিন মজুদকে আমরা ধরি নাই, আমরা ধরেছি এই তেলটা মজুদ করা হয়েছে উদ্দেশ্য ভিন্ন। অর্থাৎ এই যে ঈদের দিন আপনার 1 লিটার তেল ছিল না কারণ বাজারে, তাহলে সেই পুরানো তেল অর্থাৎ 20 তারিখ 19 তারিখের তেল লক্ষ লক্ষ লিটার তেল তারা বিভিন্ন গোডাউনে রেখে দিয়েছে, মাটির নিচে রেখেছে, ছাদের উপরে, সিগারেটের প্যাকেটের পিছনে। এই তেলটার উদ্দেশ্য তো মজুদটা করেছে কি কারণে? এটা কি বাজারে তখন তো তেল তাদের হাতে ছিল, তারা বাজারে ছাড়েনি এবং তারা অতিরিক্ত মুনাফার জন্যই করেছে। এই কারণে আমরা যেটা করেছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আমার মনে হয় এই ব্যবস্থাটা যথার্থই ছিল। না হলে এই ব্যবস্থা না নিলে কি হতো জানেন? ওই যে আমি বললাম 4,000 টন 4,000 টন পার ডে, ওই যে আপনার সাপ্লাই চেনে আপনার মিল থেকে খুচরা পর্যায়ে আসতে লাগে অলমোস্ট 8 থেকে 10 দিন। তাহলে আপনি হিসাব করেন যে এত টন তেল এবং সেখানে তারা ওই আগের দামের কেনা তেলেও তো লাভ করতো, সেখানে অতিরিক্ত 40 টাকা আরো লাভ করবে, তাহলে তাদের এই কত কোটি টাকা আপনার তাদের পকেটে চলে যেত, এটা একটু হিসাব করেন। এই জিনিসটা যাদের তাদের পকেটে না যেতে পারে, এই কারণে আমাদের অভিযানটা ছিল। এবং এখন যেহেতু আপনার অলরেডি সেই বেশি দামের তেল চলে আসছে, তারপর আমাদের অভিযান চলছে যে পুরানো তেল যাতে তারা বেশি দামে বেচতে না পারে। আচ্ছা, এখন আমরা এই তেলের মধ্যে না থাকি, আমাদের এখন আপনারা দেখেছেন যে ঈদের মধ্যে আমাদের আরো বেশ কিছু অভিযান চলেছে। সেই অভিযানের মধ্যে আপনারা দেখেছেন বেনারসি পল্লী, কোনো নিয়ম কানুন নয়। আমার ইচ্ছা হলো আমি প্রোডাকশন কস্ট সবকিছু মিলে 5,000 টাকার জায়গায় আমি যদি 25,000 টাকা লিখি, মানে কোনো কেউ এটা দেখভাল করার নেই। বেনারসি পল্লীতে অভিযানে পাঠালাম শাহরিয়ারকে, সেখানে আপনার তারা বাধা দেওয়ার চেষ্টা করলো। আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে এটার সাথে আমি দেখলাম যে অনেক বড় বড় মানুষজন জড়িত, বিভিন্ন জায়গা থেকে চাপ সৃষ্টি করা হলো, কিন্তু আমরা ওখান থেকে কিন্তু আমাদের অপারেশন করে বের হয়ে এসেছি। আমরা গেলাম বিভিন্ন আপনার শপিং মলে, আপনার কি আশ্চর্য যে আপনার স্পিকারে 3 বার দাম চেঞ্জ করে লিখেছে। আমরা গেলাম জুতার দোকানে, একই কাহিনী। আমাদের রিনাউন্ড একটি প্রতিষ্ঠান, যারা আমাদের কাছে আমরা মনে করতাম যে তাদের প্রোডাক্ট এবং যে মূল্য সেটা আমাদের পাপে 1 পয়সা কম রাখে, তারা 0.99 পয়সা রাখে। তাদের যে দেখলাম এবং তাদের ম্যানেজাররা আপনার বলে যে তাদের নাকি কি আপনার র মেটেরিয়ালের দাম বেড়ে গেছে। ওই জিনিসটা শোরুমে আছে, শোরুমে তো তারা প্রাইসটা নির্ধারণ করেছে, সেখান থেকে 400 টাকা বাড়িয়ে দিল, ওইটা র মেটেরিয়াল দাম কি আপনার হাওয়ার মধ্যে বেড়ে গেল। আমাকে তাদের এখানে ক্যান্ডিডেটরা আমাকে ফোন করে তারা বলছে যে আপনারা আমাদের পিছনে লাগলেন কেন, আমাদের পাশে তো দোকান আছে সেখানে ইয়া করছে না। আমি বললাম যে আপনার অপরাধ, আপনি ওখানেই থাকেন। আমরা তাদেরকে ডেকেছি। আমাদের কথাটা হলো যে আমাদের যে চাপ নেই তা নয়, কিন্তু সেই চাপ মোকাবেলা করার জন্য কারেজ থাকতে হবে। এবং আমাদের সেই কারেজটা কোথায়? আমাদের কারেজটা হলো যে এই আপনারা সঠিক তথ্যগুলো দিয়ে দিচ্ছেন এবং জনগণ যখন জানছে, এটা কিন্তু জনগণের একটা চাপ কিন্তু আপনার ব্যবসায়ীদের উপরে পড়ছে। এবং এই যে আমাদের এই অপারেশনগুলো, আমরা যেমন কিছু ওই যে সোনার দোকানে ডায়মন্ডের ওজন কম দিচ্ছে, আপনার স্টিকার চেঞ্জ করছে, এতে আপনারা যেভাবে প্রচার করেছেন তাতে আমাদের যেটা সুবিধা হয়েছে সেটা হলো যে ভোক্তারা তারা গিয়ে চার্জ করতেছে, যে তারা ঘুরে ঘুরে দেখতেছে যে এটা বেশি না কম না, মানে আপনার তারা ম্যানিপুলেট করা হচ্ছে কিনা। আমাদের আসলে ওইটাই দরকার। অর্থাৎ মানুষ যখন সচেতন হবে, ভোক্তা যখন সচেতন হবে, ভোক্তা যখন তার রাইটটা প্রতিষ্ঠিত করার আপনার সেই ইয়াটা বুঝতে পারবে, তখনই কিন্তু আমাদের সফলতা। আমরা এই যে ভোক্তা অধিকার অধিদপ্তর এই 217 জন মানুষকে দিয়ে আমরা কিছু স্যাম্পল কাজ করতে পারি, অর্থাৎ যে একটা ডেমনস্ট্রেশন। আমাদের এই ডেমনস্ট্রেশনটা এটা আপনাদের সতর্কটি ভোক্তা, সেই ভোক্তা অধিদপ্তর যে কাজ করছে সেটা যখন তারা নিজেরা সচেতন হবে, ক্যাব কাজ করছে, আপনারা কাজ করছেন, তাদের মাধ্যমে যখন সচেতন হবে, তখনই কিন্তু আমাদের ভোক্তার অধিকার ওই অর্থে সংরক্ষণ করা সম্ভব। একটা ছোট্ট উদাহরণ দিই। এলিফ্যান্ট রোডে একটা দোকান থেকে একটা মেয়ে শিবদা ইউনিভার্সিটিতে পড়ে, একটা পাঞ্জাবি কিনেছে, 1200 টাকার পাঞ্জাবি, স্টিকার লাগানো 2000 টাকা।
সে কিনে বাবার জন্য কিনে এনে বাসায় গিয়ে দেখে যে 800 টাকা বেশি দেওয়া হয়েছে। এসে আমাদের এখানে অভিযোগ করলো। এইটা আমরা ডেমনস্ট্রেশন করার জন্য আমরা এটা লাইভ একটা করেছি। ওই মেয়েটাকে ওখানে নিয়ে গিয়ে এই জিনিসটা তারা স্বীকার করেছে যে দাম ইয়ে করেছে, তখন 10,000 টাকা ফাইন করা হলো এবং এই অভিযোগ প্রমাণের পরে, এবং এই 10,000 টাকা ফাইনের পরে আমরা 40,000 টাকা ফাইন করা হলো। আমরা সেই ফাইনের 25% 10,000 টাকা তাকে হাতে তুলে দিলাম। এরপর থেকে দেখলাম মানে মানুষের মধ্যে যে সচেতনতা, প্রত্যেকটা দোকানে, আমি নিজেও শপিং এর জন্য গিয়েছি, সেখানে আমার পাশে গিয়ে দাঁড়ায় মানে মানুষ বলতেছে এই স্টিকার ঠিক আছে কিনা, যে স্টিকার লাগিয়েছি ঠিক আছে। এইটাই কিন্তু দরকার। যাই হোক, অনেক কথা বললাম, আমাদের রিসার্চ উইকের কথা বলা হয়েছে। আমরা আসলে মূলত আমরা যেটা করছি এখন, আমরা মোর অটোমেটেড করতে চাচ্ছি। আমাদের যে এখন যে জিনিসটা হলো কি, যে অভিযোগ, সেটা লিখিত অভিযোগ করতে মানুষের আগ্রহ এরকম কম। সেই কারণ বাজারের যানজট ঠেলে নিশ্চয়ই উত্তরে একটা মানুষ এসে অভিযোগ করবে না। এটাকে আমরা কতভাবে ওয়েব বেস করতে পারি, এগুলো নিয়ে আমরা অলরেডি প্ল্যান করেছি এবং সেটা আপনারা খুব শীঘ্রই দেখবেন যে আমরা অনেকটাই বলবো যে ডিজিটাইজ করে ফেলতে চাচ্ছি। আমাদের একটা জিনিস যেটা আমার বলা হয়নি, সেটি হলো আমাদের মোদি ভাই এবং মনোহর ভাই সরকারি প্রতিষ্ঠানে আমরা করতে পারবো কিনা, অবশ্যই পারবো। এবং বর্তমান আইনেও কিন্তু এটা আসছে বেসরকারি এবং সরকারি সংস্থার বিরুদ্ধে। খুব ভালো একটা কথা বলছেন, রাতের বেলা ঘুমায় থাকার পরে, এখন তো গরমে আমি আপনার অনেকে এসি চালান, মাঝরাতে 1 মিনিটের জন্য বিদ্যুৎ চলে গেছে। অনেক এসি এখন কিন্তু আপনার আবার নতুন করে অন করতে হয়। হঠাৎ করে রাত্রি 4টার সময় আপনার ঘুম ভেঙে গেল, দেখছেন যে ঘামাচ্ছেন, মানে এসি বন্ধ, তখন বিদ্যুৎ আসছে কিন্তু এসিটা বন্ধ। আমি যে এই যে কষ্টটা পেলাম, এটার কি প্রতিকার নেই? অবশ্যই প্রতিকার আছে। যেটা বিদ্যুৎ বলেন, আমাদের দেশে কিছু অপারেশন হয়েছে। কোয়ালিটি ওয়াসা, আপনি তো শুধু বললেন যে পানির মানে কি বলে যে বিশুদ্ধ পানি দেয় না, এর থেকে বড় যে ডাকাতি বলবো কিনা আমি জানি না, আমি সরকারি প্রতিষ্ঠানে এইভাবে করা যায় না, সরি এই শব্দটা আপনার না। তারপরে এগুলো রেকর্ড যায় গেলে এটা সব অসুবিধা আছে। আমি একটা জায়গায় বলি, বাংলাদেশে একটি প্রতিষ্ঠান আছে তার আচ্ছা যাই হোক, সেটা ভিন্ন তার আমার জিনিস না। আপনি একটা জিনিস দেখেন, ওয়াসা বাংলাদেশের মধ্যে একটা খুব কঠিন একটা আইন কি করেছে, সেটি হলো বসুন্ধরা আবাসিক এলাকা, সেখানে কিন্তু ওয়াসার কোনো কার্যক্রম নেই, তারা 1 ইঞ্চি পাইপ দেয় না। আচ্ছা, ওখানে যারা থাকে তাদের তো পানির দরকার হয়, তাদের পানির সোর্স থাকে, সে তো আন্ডারগ্রাউন্ড পানি সে পাম্প করে তোলে। ওয়াসার কোনো ওখানে কোনো ইনভেস্টমেন্ট নাই, কোনো কিছু নেই, মানুষ ওখানে মানে নিজের ইউজের জন্য পানি তাকে ব্যবহার করার জন্য তাকে ডিপ টিউবওয়েল ইউজ করতে হয়। প্রতিটা জায়গায় তারা মানে মানুষের পয়সা দিয়ে মিটার বসিয়ে আপনার ওখানে মিটার অনুযায়ী তারা এই আপনার এখানে যেখানে সাপ্লাই দেয় সেইখানে একই চার্জ ওখানে প্রযোজ্য। শুধু তাই নয়, তাদের এটা আবার কি ইয়া লাগবে, ওই যে আপনার কি লাইসেন্স লাগবে, 1.5 লক্ষ টাকা দিয়ে লাইসেন্স দিতে হবে। এরপরে আবার ইয়ে আছে, ওই যে প্রতি বছর নবায়ন আছে, সে 75,000 টাকা, 50,000 টাকা বলেন। আমি একটা পয়সা ওখানে সার্ভিস দিলাম না, এখান থেকে কতশো কোটি টাকা রেভিনিউ আসছে। ওয়াসার পানির লাইনে কেন কিছু ঢুকবে? ওয়াসার পানির লাইন তো আমি একদম ডাইরেক্ট খাওয়ার কথা। এখন এটা কি বলবো, আমরা এগুলো নিয়ে কাজ করছি, এগুলো দেখতেছি। আপনার গ্যাসের আমাদের দু একজন বললো, সিলিন্ডারে যদি একটা ছোট ফ্যামিলি আছে না, ছোট একদম ইউনিক একটা ফ্যামিলি, সিলিন্ডারে গ্যাস ব্যবহার করলে তার খরচ হয় 600 টাকা, আর আপনি পাইপলাইনের গ্যাস নিলে 980 টাকা, 975 টাকা। আপনার যখন আপনার প্রয়োজন তখন গ্যাস নেই, রাত্রি 12টার সময় হয়তো আছে, তাহলে আমি কি কোয়ালিটি গ্যাসটা পাচ্ছি? আমি যে আমি যে 975 টাকা দিচ্ছি, আমাকে কোয়ালিটি গ্যাস আমাকে 24/7 দিবে, কারণ আমি তো সিলিন্ডারে আমি যখন অন করি তখনই তো পাচ্ছি, তো এখানে তো পাচ্ছি না। তাহলে এখানে তো অবশ্যই কাজ করা আছে, এবং আজকে আমরা সিলিন্ডার নিয়ে আজকে অভিযান চলছে। আমরা আসলে ডাইভার্সিফাই অভিযান করব। আপনার এখানে
সরকারি প্রতিষ্ঠান, আমি একটা ছোট কালকে আমি কক্সবাজারে ছিলাম দুইটা প্রোগ্রামে। কালকে আমাদের এখানে মিটিং ছিল 11টায়, জাতীয় কমিটির মিটিং, টাস্ক ফোর্সের দ্রব্যমূল্য নিয়ে। মাননীয় বাণিজ্য মন্ত্রী মহোদয় এটাকে উপদেষ্টা হিসেবে, আর আমাদের ভোক্তা সহ আরো অনেকের এখানে উপস্থিত থাকে এই কমিটিতে। আমি সচিব স্যারকে আগে বলে রাখছিলাম যে আমি স্যার ফার্স্ট ফ্লাইটে আসছি, আমি এসে সরাসরি মিটিং এ আসবো। তারপর আমি শাহরিয়ারকে ওখানে রেখেছি যে 11টায় মিটিং, আমি ইনফ্যাক্ট ফার্স্ট ফ্লাইটে আসলে আমি ধরতে পারবো। ইউএস বাংলার টিকিট কাটা আবার আমি সকালে আমি 9টা 20-এর ফ্লাইট ছিল, আমি তাড়াহুড়া করে 8টা 30-এ চলে আসি। 8টা 30-এ মনে করেন সকালবেলা এয়ারপোর্টে আসা মানে কি আমাকে আরো আগে ঘুম থেকে উঠতে হয়েছে। আমি রাস্তাটা ঠিকভাবে করে উঠতে পারিনি, মানে আমি তাড়াহুড়া করে, আমার ঘুমও হয়নি ভালো, যে সকালবেলা ফ্লাইট আমাকে আগে উঠতে হবে, অ্যালার্ম দিয়ে রেখেছি, উঠে রেডি হয়ে আসছি। আমাকে বোর্ডিং পাস দেওয়ার পরে বলতেছে যে ফ্লাইট ডিলে। আমি বললাম যে ফ্লাইট ডিলে খুব ভালো কথা, এটা হতেই পারে, কারণটা কি? আমি তখন ঢাকায় ফোন করলাম জিএমএ কে, বললো যে ওই তাদের ফুয়েল ভরতে হয়, ফুয়েল যে ভরবে সেটার লোক নাকি আসে না। বোঝেন অবস্থাটা। এখন আমি তখন বললাম, ওখানে আরো যারা আছে, আমাকে 40 মিনিট পরে ফ্লাইট, এটা এখন তো আমাদের সবাইকে একটা SMS দিতে পারে, SMS দিলে আমি নিশ্চয়ই হোটেল থেকে একটু রেস্টে আসতে পারতাম। কিন্তু আমার বড় ক্ষতিটা হয়েছে কি, আমি তো টেনশনে, মন্ত্রী মহোদয়ের মিটিং, সচিব স্যারের মিটিং, আমি নাই, কারণ আমাদের ইস্যুগুলো নিয়ে বেশি আলোচনা হচ্ছে। আপনারা অনেকেই ছিলেন যে আমাদের তেল পেঁয়াজ এগুলো নিয়ে আলোচনা হয়েছে। এটা আমার জন্য একটা টেনশন না, আমি টোটালি আমি ভাবাচ্ছি যে আসতে পারছি না। যাই হোক 40 মিনিট লেট করে আমি এখানে ল্যান্ড নিয়ে বসতে হলো 11টায়। আমার এই যে আমি একটা জাতীয় একটা মানে ইস্যু নিয়ে একটা মিটিং, সেখানে আমি কিন্তু আসতে পারলাম না। এখন আমার যে কি বলবো যে টেনশন, আমার যে ঘাম ছুটলো, আমি সারিয়াকে বারে বারে মেসেজ দিচ্ছি কি মিটিং শুরু হয়েছে কিনা, সাররা কি ভোক্তার বিষয়ে বলছে কিনা, একটা কাজ করে না, বলে না এটার কম্পেনসেট কে করবে। আমি সকালে ঘুমটা আমার ঠিক মতো হয়নি, এরপরে আমি যে এরকম একটা বড় মিটিং মিস করলাম, এটার আমার কম্পেনসেট কে করবে। একটা উদাহরণ দিলাম। তাই এইরকম এগুলো আমরা এখন আমাদের ব্যাপারটা হচ্ছে কি, আমরা এতটা সয়ে গেছি, এগুলো যে আমার অধিকার খর্ব হচ্ছে এই জিনিসটা আমরা বুঝি না। মানে এই জায়গাটা আমার কিন্তু একটা বড় অধিকার কিন্তু খর্ব হয়েছে, এই জিনিসটা আমি বুঝি না। আপনার ইয়েতে জাপানে একটা ইয়ে আছে, জাপানের মানে একটা অভিজ্ঞতা, সেটা হলো ট্রেন লেট করেছে 5 মিনিট, এটার জন্য আপনার তারা তো মানে বিভিন্ন কারণে আপনার ক্ষমা টমা চেয়েছে। রিজনটা ছিল যে আপনার কোথায় লাইনে কোনো সমস্যা ছিল, এই যে 5 মিনিট লেট হয়েছে এই জন্য তারা যেটা করেছে, এগুলো তো মেসেজ দিয়েছে প্রতিটা ইয়েতে আপনার চিঠি পাঠিয়েছে যে দুঃখিত আমরা, আর আপনার যে ইয়ে হয়েছে আপনি যদি মনে করেন তাহলে আপনি পরবর্তী যে ট্রেনে চলবেন তখন আপনার ওই ভাড়াটা ফ্রি করে দিয়েছে। এইটা হলো আপনার লেভেল অফ আপনার কি বলবো যে সার্ভিসের লেভেল, একটা দেশের উন্নতির লেভেল। আমরা এত কথা বলি, গ্রাজুয়েশনের কথা বলি, সবকিছু আমাদের অর্জন আছে, কিন্তু বাস্তবে কি দাঁড়াচ্ছে? বাস্তবে দাঁড়াচ্ছে আপনি যদি কোনো একটা জায়গায় যদি আপনার রাইটটার জন্য চ্যালেঞ্জ করেন, আপনার বিপক্ষে বেশি লোক দাঁড়িয়ে যাবে। এই জায়গাটা থেকে আমরা যদি বেরোতে না পারবো, আমাদের ওই সচেতনতা যতক্ষণে না হবে ততক্ষণে কিন্তু আমরা উন্নত দেশে যাচ্ছি, আমরা অন্য সমস্ত ইন্ডিকেটরে ভালো, কিন্তু এই সব ক্ষেত্রে কিন্তু আমাদের এখনো বহু কাজ করার আছে। আমি অনেক দূর কথা বলেও আমি শুধু প্রশ্নগুলো একটু খুব সংক্ষেপে একটু বলি। প্রথম প্রশ্ন মাইনুল করেছিলেন আইন পরিবর্তন ই কমার্স, আমি বলেছি যে এটা মানে অলরেডি ফাইনাল হয়ে গেছে, এটা এখন পার্লামেন্টে যাবে। আইন সংশোধনের ক্ষেত্রে যে বিপণন যে আপনার বলেছিলেন যে খোলা পণ্য, আমরা একটা মেসেজ দিই, আমরা আজকে মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি সমস্ত তেল আর লুজ বিক্রি হবে না, সবগুলোই আমরা প্যাকেটজাত করে ফেলবো। এখানে যদি লুজ তেলের দাম একটু বেড়ে যায় তাও অনেক সুবিধা, কারণ হলো যে আমরা স্ট্যান্ডার্ডাইজ প্যাকেজ যদি করতে পারি তখন এমআরপি লেখা থাকবে, ফিক্সড মূল্যে, ওর থেকে বেশি হলে আমরা কিন্তু তখন অভিযান করতে পারবো। খোলা তেলে কিন্তু আমরা ট্র্যাক করতে পারি না কাদের তেল, এটা মানে আসলে এটা কোন তেল, এটা সয়াবিন না পাম তেল নাকি সুপার পাম, এগুলো বলতে পারছি না, প্যাকেট করে ফেলা হচ্ছে। আর হলো যে কৃষি বিপণনে একটা আইন আছে, সেখানে কি যেটা করতে পারে সেটা হলো যে পাইকারি খুচরা
কতটুকু তারা লাভ করবে 20%, সেটা কিন্তু একটা বলা আছে। এবং আমরা যেটা আমাদের বাণিজ্য মন্ত্রণালয় থেকে যেটা বলি যে লাভটা যৌক্তিক পর্যায়ে করা, সেই যৌক্তিক পর্যায়টা কি নিশ্চয়ই আপনার ওই যে তরমুজ হলো কি কিনে আনলো হলো 6 হিসেবে আপনার একটা তরমুজের দাম পড়ে। আমি এইবারও দেখে আসলাম কোথায় এই যে কক্সবাজারে চট্টগ্রামে সরি আমি খুলনায় দেখে আসলাম আপনার ট্রলারে করে তরমুজ আসছে, সর্বোচ্চ তরমুজের দাম 3000 টাকা সহ 30 টাকা দাম পড়ে। আপনি ঢাকায় দেখেন ওই ধরনের সাইজের তরমুজ 500 টাকা নিচে পাবেন। লাভটা কি যৌক্তিক পরিমাণ করছে? করছে না। যৌক্তিক পরিমাণ যেখানে করছে না সেই জায়গায় আমরা কাজ করছি। বিশেষ করে আপনারা জানেন যে কারণ বাজারে লেবুর আপনার 800 লেবুর দাম পড়ে যখন বস্তা, এক বস্তা পার লেবুর দাম পড়ে 3 টাকা। কারণ বাজার থেকেই ওই লেবুটা বেরোচ্ছে আপনার 8 থেকে 10 টাকা। তাহলে আপনার শান্তিনগর বাজারে তো আপনার 12 টাকা 14 টাকা বিক্রি হবে। এই জায়গাগুলোতে আমাদের কাজ করছি। জাফর সাহেব বলেছেন এটার জন্য কিন্তু আমাদের কিন্তু কাজ করার এত রুট লেভেল ডিপার্টমেন্ট আছে, কিন্তু কৃষি বিপণন অধিদপ্তর আমাদের থেকে বোধহয় আরো অনেক বড় ডিপার্টমেন্ট। এই যে বিপণনের যে এই জিনিসগুলো কিন্তু ওদের কাজ করার কথা। সাপ্লাই চেনের একটা বড় সমস্যা আছে, যত হাত বদল হচ্ছে সেখানে বারে বারে দাম বেড়ে যাচ্ছে। আর কৃষকদের মূল্য পাওয়ার ক্ষেত্রে একটাই করা সম্ভব, সেটি হলো যে তাদের প্রডিউস জিনিসগুলো সেটা যদি তারা সমবায় করে ওখান থেকে সরাসরি এখানে আমাদের যে আড়তটা এখানে যদি করতে পারে, মাঝখানের স্টেপগুলো কমিয়ে দেওয়া যায়, তাহলেই সম্ভব। আর এটার জন্য তো তারা কাজ করছে ওই যে কৃষি বিপণন। এখানে কিন্তু আমাদের একদম ওই জায়গাটায় কাজ করা হলে আমাদের মূল ফোকাস থেকে কিন্তু আমরা সরে যাব। আর আমাদের যেটা বলেছেন জাফর সাহেব, এখন যারা যে কাজগুলো করছি তার চেয়ে বেশি করা সম্ভব ছিল কিনা, এখন কি ভারত তো শেষ নেই। আমি তো যেটুকু দেখলাম যে ঈদের পরে গত 8 দিন বা 10 দিন মানে প্রতিটা চ্যানেলে তো এই ভোক্তার অভিযান ছাড়া আর বোধহয় নিউজ ছিল না। সারা পৃথিবীতে আর কোনো নিউজ নাই, খালি ভোক্তার অভিযান। আমরা চেষ্টা করছি, অর্থাৎ এই মানে নিউজ কেন হেডলাইন হচ্ছে যে আমরা কাজ করছি সেটাই। আমরা যদি তেলের ইয়েতে না যেতাম তাহলে তো আর এটা হেডলাইন হতো না। যেটা হলো ভারত তো শেষ নাই, আমরা চেষ্টা করবো আরো যাতে ভালো করার, অবশ্যই ভালো করার চেষ্টা করবো। জাহাঙ্গীর সাহেব বলছিলেন যে 3 বছরের শাস্তি দেওয়া হয়েছে কিনা আইনের সংশোধনের বিষয়। আমাদের যেটা আছে, আমাদের অনেকেই বলেছেন স্পেশাল পাওয়ার একটা মামলা কেন করি না। একটা জিনিস হলো যে আমাদের যে আইন বা আমাদের যে অফিসারদের যে ক্ষমতা, সেখানে তারা কিন্তু সরাসরি এই মামলাগুলো করতে পারে, কারণ এখানে আসামি ধরার বিষয় আছে। আপনার আরেকটা সমস্যা হলো কি, আমি যখন স্পেশাল পাওয়ার একটা এটা থানায় আমরা 2-1টা করেছি, বগুড়া একটা হয়েছে, আপনার রাজশাহীতে একটা হয়েছে, কিন্তু সমস্যাটা বড় সমস্যাটা কোথায়, যখন এই মামলার মধ্যে যাবে আমার ফোকাসটা কি, আমার ফোকাসটা বাজারে তেল সরবরাহ এবং ন্যায্য মূল্যে। এখন ধরেন 1 লক্ষ লিটার তেল জব্দ হলো, আমি স্পেশাল পাওয়ার একটা মামলা করলাম, ওই তেলগুলো কিন্তু সিজ হয়ে থাকলো, বাজারে কিন্তু আসলো না, এবং এটা নিষ্পত্তি হতে আপনার 4 বছর লাগবে বা 3 বছর লাগবে। তাহলে আমি কি বাজারে সাপ্লাই চেনটা ঠিক রাখতে পারবো? আমরা যেটা করেছি যে মামলাগুলো আসলে আমরা ফোকাস করছি যে থানায় মামলা করবো, এবং এই হলো যে আমরা অলরেডি অভিযোগ দায়ের করছি, আমরা মানে ওইদিকে যাচ্ছি। এখন শাস্তির যে বিষয়গুলো, সেটি হলো যে এই প্র্যাকটিসটা ভোক্তার ছিল না। আমি এখন দেখছি যে তাদের কিছু ট্রেনিং এর ব্যাপার আছে, কারণ আমরা যারা অ্যাডমিন কার্ডার, আমাদের সময় তো ম্যাজিস্ট্রেসি ছিল, আমাদের মধ্যে জুডিশিয়াল সেপারেশন হয়েছে তো অনেক পরে। আমরা তো ধরেন 3rd ক্লাস ম্যাজিস্ট্রেট, পরে 2nd ক্লাস ম্যাজিস্ট্রেট হয়েছি, 1st ক্লাস ম্যাজিস্ট্রেট হয়ে কমিউনিটিস কোর্ট করেছি, যেটা এখন জুডিশিয়ারি করে। কমিউনিটিস কোর্ট করতে করতে যে জিনিসটা হলো যে এটার পিছনে আমাদের ল ট্রেনিং করতে হয়েছে, আমাদের একাডেমিতে ট্রেনিং হয়েছে, বা আমাদের প্র্যাকটিসের মাধ্যমে আমরা শিখেছি, কিন্তু ভোক্তার অফিসাররা আসলে এইভাবে ওরিয়েন্টেড না। আমরা অলরেডি এটা ট্রেনিং এর ব্যবস্থা করছি যে এই মামলাগুলো কিভাবে নিষ্পত্তি করা যায়। কারণ আমরা যত কাজই করি, আমরা একটা যদি ভুল করি, হাইকোর্ট যদি কোনো কারণে ওইখানে কেউ হাইকোর্টে গিয়ে রিট করে আমাদের বিরুদ্ধে, আমাদের টোটাল কার্যক্রম কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে। আমাদের সেই বিষয়ে সচেতন থাকতে হবে। আমাদের রেভিনিউ যেটা আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থায় বেশি নেই, যেটা হলো যে ক্ষতিপূরণ আদায় প্লাস হলো আপনার যেটা আছে যে তাদের
ওই জিনিসটাকে সাপ্লাই চেইনে আপনার নিয়ে আসে না। শফিক সাহেবের প্রশ্নের বোধহয় উত্তর দিয়েছি না, এই যে মজুদ আইনের বা 30 দিনের বিষয়টা আমি বোধহয় বলেছি। আচ্ছা, তারপরে হলো আবুল কাসেম সাহেব বলেছেন খোলা কি প্রোডাক্ট গুঁড়া মশলা নিয়ে আমি অলরেডি একটা প্ল্যান করেছি যে আর বাংলাদেশে কি হয়েছে, এই যে বড় বড় যারা আছেন কর্পোরেট তারা কি না করে, মুড়ি ভাজা থেকে শুরু করে আপনার ডালের কি ডাল ঘুটনি নাকি ভুট ভাজা সবই করছে। এইটা আসলে আমাদের হয়েছে কি, মানে আপনার আমাদের এসএমই গুলো বা আমাদের এই যে যারা যারা ছোট ছোট এন্টারপ্রেনার, এটা আসলে যে কর্পোরেটের মধ্যে এটা ওয়ার্ল্ড ওয়াইড, আপনার এই যে আমাজন বলেন, আমাদের ওয়ালমার্ট বলেন, এরা তো আসলে সব গ্রাফে, কিন্তু একটা আইনের কথা বললেন আপনি, তো বলেন যে 25% আপনার তার মার্কেট শেয়ার থাকতে পারে, তাই এটা আমাদের ভাবা দরকার। হলো যে যখন এরকম এক একটা জায়ান্ট কোম্পানি হয়ে যাবে, তারা যখন টোটাল মার্কেটের একটা বড় পোর্শন শেয়ার তাদের নিয়ন্ত্রণে থাকবে, তখন আসলে ম্যানিপুলেট করা বা মনোপলি করা, মানে তারা ডিসিশন করে তাদের একটা কাট অফ নষ্ট হয়ে গেলে টোটাল আমি বলবো যে গভর্নমেন্ট বিব্রত অবস্থা করে যাবে। কারণ তাদের একটা জায়গায় প্রোডাকশন চেন সে যদি 15 দিন বন্ধ রাখে, টোটাল দেশ কিন্তু গরম হয়ে যাবে। এই জায়গা থেকে আসলে আমাদের ভাবা দরকার আমি মনে করি। আমাদের আবুল কাসেম সাহেব বলেছেন যেটা ওই যে গুঁড়া মশলা, আমরা সারিয়া আমাদের দেখো ওই যে আমাদের যেমন হলুদ, কাঁচা হলুদ বা এটা কত এটা করে কি হয়, যেমন আমাদের আমি একটা প্ল্যান করেছি আজিনোমোটোর অ্যাড দিয়ে ভরে গেছে। আজিনোমোটো এটা কিন্তু নিষিদ্ধ, যে আজিনোমোটো যেটা আপনার টেস্টিং সল্ট, এটা কিন্তু মিনিস্ট্রি অফ হেলথের যে জনস্বাস্থ্য পুষ্টি ইনস্টিটিউট এটাকে নিষিদ্ধ করা, কিন্তু এটা আমাদের অবাধে প্রচার হচ্ছে। তাই এটা নিয়ে আমরা আপনারা দেখবেন অভিযান আমরা করব। আমার কথা হলো যে দেশের প্রচলিত আইনে যা যা পারমিট করা হয় সেইটা আপনাকে এখানে আমাদের চলবে। এর বাইরে ওই বলবে যে না এটা তো লাগে তাহলে তুমি আইন সংশোধন করে আনো। কিন্তু এই জিনিসগুলো হচ্ছে কি যে এই যে আজিনোমোটো সল্ট যেটা, এটা আপনার অনেক, এটা আসলে আসছে হলো ইন্ডাস্ট্রিয়াল ডিক্লেয়ার করে। কারণ আমরা কিন্তু লবণ আমদানি কিন্তু আমাদের আইপিওতেই পলিসি অর্ডার আমদানি কিন্তু নিষিদ্ধ, মানে বন্ধ করে রাখা আছে। আমরা কোরবানি বা এইসব স্পেশাল কেসে আমরা পারমিট দিই কিছু, কিন্তু এই লবণটা আসছে ইন্ডাস্ট্রিয়াল সল্ট হিসেবে মিস ডিক্লেয়ার করে। কিন্তু আমার কথাটা হলো যে আমি এটা তো প্রচার করে আমি বিক্রি করছি, তো এটা তো হতে পারে না। আনিস সাহেব বলেছেন আপনার দাম বাড়লে আমাদের দেশে এত তারা স্মার্ট, মানে দাম মানে ইন্টারন্যাশনাল প্রাইস এদিকে দিকে, যেমন পেঁয়াজের উদাহরণ দেয়, ইন্ডিয়ায় সেই নাসিকে বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে 80% পেঁয়াজ আমাদের লোকাল পেঁয়াজ, আমাদের লোকাল পেঁয়াজ বৃষ্টিতে ভেসে গেছে। বৃষ্টি হচ্ছে আপনার নাসিক, আপনারা একদিনে কি কাণ্ড, মানে আমরা কত স্মার্ট। আবার যখন দাম কমে তখন আমরা মনে হয় ওই যে 200 বছর পিছনে, সে কি যে ওই হারিকেনের যুগে আর কি, তখন আর আপনার সুপার ফাস্ট আর কিছু নাই। মানে এই জায়গাগুলোতে আসলে কি বলবো, যে আমি একটা কথা বলেছি, যেখানে হাত দিচ্ছি সেখানেই আপনার গরজ আছে। এই জায়গাটা থেকে বের করা আসলে অনেক মানে টাফ, কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের এই কাজগুলো যাতে সত্যিকার মানুষ উপকৃত হয়, এই জন্য আপনাদের অল আউট সাপোর্ট চাচ্ছি। আমাদের ক্যাব সাপোর্ট দিচ্ছে, আপনাদেরও সাপোর্ট চাচ্ছি, এই জন্য যে আপনারা প্রচার করেন। এবং অবশ্যই এটাও ঠিক করবেন যে আমাদের যদি কোনো বিষয়ে আপনাদের সন্দেহ থাকে, এই বিষয়টিও অন্তত আমাকে বলেন। একটা নিউজ করলেন, কিন্তু অন্তত আমাকে বা সারিয়ার কাছ থেকে এটা চেক করে নিন। যে দেখেন আমি যদি 5টা নিউজ চ্যানেল দেখি, আমি যদি রোজার আগের কথা বলছি, তেলের বাজার যখন অস্থির, 3টা আমাদের অভিযানের পরে 3টা নিউজ চ্যানেল হয়তো বললো যে তেলের বাজার এখন স্বস্তি বা তেলের বাজার এখন নিয়ন্ত্রণে আছে। আবার 2টা নিউজ চ্যানেল বললো ওই একই সাথে যে তেলের বাজার এখন অস্থির। এখন ব্যাপারটা হলো যে অস্থির না মানে কি বলে যে স্থির, এটা মানদণ্ডটা, এটা তো আসলে কোনো মানদণ্ড নেই। এখন এই ক্ষেত্রে যে জিনিসটা হয় কি যে আমি ধরেন ওই একটা চ্যানেলে নিউজই দেখি, আমি সাধারণত আপনারা আমার মনে হয় একটা আপনার পরিচিত পপুলার চ্যানেল, আপনি ওই নিউজ দেখেন,
কিন্তু অন্য একটা নিউজ কিন্তু আপনি দেখছেন না। আপনার সেই পপুলার চ্যানেল যদি বলে অস্থির, তখন তো আমি মার্কেটে চলে যাবো, কিন্তু আসলে তো স্বস্তি। এই জিনিসগুলো আসলে আরেকটু আমাদের সচেতন হওয়া দরকার। আর যেটা দাম বৃদ্ধি বৃদ্ধি এইসব বিষয়ে আমার তো বক্তব্য নেই। এটা হলো আমার এই জায়গাটায় আসলে কি বলবো, এখন আমরা তেমন কিছু কাজ করতে পারি। সেলিম সাহেব বলেছেন আমরা খুচরা পর্যায়ে অভিযান করি কিন্তু কোম্পানিতে করি না কেন, সেটা আমি বোধহয় একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি এবং তাদেরকে তো আমরা সতর্ক করেছি, তারা শুনছে আমাদের কথা। এরপরও যদি আমরা দেখি যে না শুনছে না, তখন তো আমরা ব্যবস্থা নিতেই পারবো। তো একটা জিনিস আমরা কাজ করেছি, আমরা এসো বা এদের বাইরেও আমরা একদম পাইকারি পর্যায়ে ধরেন আপনার ওদের মিনিমাম আপনার 5.5 টন তেল যায় একটা ট্রাকে, আপনার 204 গ্রাম করে 5.5 টন তেল আমরা একসাথে একটা ট্রাক ভরে দেয়। এখানে আমরা যেটা করেছি যে যারা পাইকারি বিভিন্ন জেলা থেকে এসছে ওই বিল থেকে আমরা নেওয়ার ব্যবস্থা করেছি, অর্থাৎ ডিলারদের বাইরে আরেকটা চ্যানেল খুলে দিয়েছে। তো এগুলো করবার ফলে যেটা হয়েছে কিন্তু কিছুটা হলেও আপনার স্বস্তির জায়গায় এসেছে। রোহিত সাহেব বলেছেন সরিষার মূল্য বৃদ্ধি, মানে আমাদের দেশে মানে ডোমিনো ইফেক্ট। যখন একটা ঘটনা ঘটে তখন মনে হচ্ছে যে একই সাথে অনেক মানে একই ধরনের ঘটনা ঘটে। এখন সয়াবিন আপনার মার্কেট দাপায় বেড়াচ্ছে, সরিষা দোষ করছে, তাই না? সরিষা দোষ না। এখন কথা হলো যে আপনার আমি সরিষার তেল তো আমরা ওই ভর্তার জন্য ইউজ করি, অনেকে রান্নার জন্য ইউজ করে। আমার ঠিক জানা নেই, আমি যেটুকু শুনলাম যে 200 টাকার যে সরিষার তেল এটা নাকি 350 টাকা হয়ে যাচ্ছে। 8.5 এটা একটু লোকডাউন আমাদের সরিষা সহ মানে লোকাল যে তেলগুলো আছে সেটা নিয়ে আমাদের 360 টাকা বিক্রি হচ্ছে। হ্যাঁ 360 টাকা বিক্রি, 360 টাকা। আব্দুল্লাহ সাহেব বলছেন কি আইনে কি স্বার্থ রক্ষা করা হচ্ছে কিনা। আমাদের আইনটাই তো স্বার্থ রক্ষার জন্য, আমরা চেষ্টা করে যাচ্ছি। মূল্যায়ন আপনারা করবেন। আমাদের তো আমরা তো সমস্ত ক্যামেরার ফোকাসের মধ্যে আছি, সেখানে আপনারাই মূল্য করবেন, এই আপনারাই মূল্যায়ন করবেন যে আমরা কতটুকু কাজ করতে পারছি। দামের বিষয়ে এর আগে আরেকটা প্রশ্ন আসছে বলেছি, ফাস্টফুড চাইনিজদের যে পানির কথা বলছেন অবশ্যই যৌক্তিক একটা কথা বলেছেন। নিশ্চয়ই আপনার আমার যেটা দরকার, আমার 1.5 লিটার লাগলে সে 1.5 লিটার দিবে। সে চাইনিজে এত কিছু ইনভেস্ট করছে, এত জিনিসপত্র, এত ফুড মেনু, সেখানে পানি কেন 1/2 লিটার করে দিচ্ছে? কারণ পানিতে 1/2 লিটার করে 5 জনকে বিক্রি করতে পারে, লাভ বেশি। এইটাও একটু আমরা কাজ করার আছে, আমরা এটা দেখবো। বিকল্প হিসেবে বিশেষ ক্ষমতা আইনের প্রয়োগের কথা বলেছেন। আমি বলেছি সীমাবদ্ধতা কোথায়, আমরা এখন কিছু মামলা ধারায় করছি। থানা ওটাকে ইনভেস্টিগেট করে আপনার সেটা কি ফৌজদারি অপরাধ বা বিশেষ ক্ষমতা আইনের অপরাধ, কোন অপরাধ সেই অনুযায়ী তারা মামলা করবে। আমাদের পার্থ সাহেব বলেছেন যে রাষ্ট্রায়ত্ত সংস্থার বিষয়, আমরা বলেছি যে আমরা নিয়েও কাজ করব। বিশেষ করে ওয়াসা আমাদের জ্বালানি সেক্টরে কাজ করার আছে, বিদ্যুতে আমাদের কাজ করার আছে। আমাদের এই যে বাংলাদেশ বিমান এর আগে একবার কাজ করা হয়েছিল। ব্যাপার হয় কি যে এইসব জায়গায় কাজ করতে গেলে যেটা হয় মানে ওই কি বলবো যে তার আমি আপনারাই জানেন কি হয়। আচ্ছা, আপনি একজন প্রশ্ন করেছেন যে সিলগালা করা হয় শাস্তি বা যেটাই করা হয়, এই যদি আবার অফেন্স করে তাহলে কি করা হয়? এটা আমরা আবার যাই, অফেন্স যদি দ্বিতীয়বার করে তখন আমাদের শাস্তির পরিমাণ ডাবল হয়। এটা নিয়ে আমরা কাজ করি। আমার শেষ হয়ে গেছে তাই। ওভারঅল আমাদের বদি ভাই যেগুলো বললেন, বিজ্ঞাপনের প্রতারণা, এটা কিন্তু বড় ধরনের প্রতারণা হচ্ছে। এখন বিজ্ঞাপনগুলো প্রকাশ্য তো করেন আপনারাই। এখন ইলেকট্রনিক মিডিয়া যেভাবে বিজ্ঞাপন প্রকাশ করে, এখন সেখানে যেমন কি হয় যে একমাত্র 100% হালাল, এই সার্টিফিকেট খেয়ে দিল হালাল সাবান বিক্রি করে, তাহলে অন্য গুলো কি হালাল না? এই জিনিসগুলো হয় কি যে মানুষকে কিন্তু আপনার টোটালি একটা ধরনের আপনার কি বলে যে ডাইভার্ট করে দেয়। সেখানে আমরা দেখি কি কাজ করার আছে। মনে হয় শ্রমটো করতে পারি, শ্রমটো করতে পারি এবং আমাদের অভিযানগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে শ্রমটো হয়। এই যে এখন যে অভিযানগুলো দেখছেন এটা নিয়ে এমন যে অভিযোগের ভিত্তিকে হচ্ছে তা নয়।
ক্যাশ মেমো ভোক্তাদের দায়িত্ব, আমরা এটা প্রচার করব এবং আমরা এখন যদি কোনো ভোক্তা যদি ক্যাশ মেমো না নেয় সেখানে তো আমাদের আসলে প্রচারের মাধ্যমে এটা করতে হবে। যাই হোক, মোটামুটি আমরা আলোচনায় যেগুলো আসছে আপনাদের প্রশ্ন আমি চেষ্টা করছি জবাব দেওয়ার জন্য। আমি কারণ বাজারে ছিলাম, বিসিসির সাথে কারণ বাজার ব্যবসায়ী সমিতি গড়ে তুলছে। তারা যেটা বলল যে ভোক্তা অধিকার অতি উৎসাহী হয়ে আইনের বাইরে গিয়ে নিজেরা ফেসবুকে একটু ভাইরাল হওয়ার জন্য আমরা বাজার এক্সিসে বলছে যে আপনারা যদি বাজারে নিয়ে যান, বাজার সমিতিকে অবহিত করে যাওয়ার একটা আইন আছে, আপনারা সেটা মানুষ আপনার কোন আইন আছে যে তাদেরকে জানায় যে চুরি করছে চোরের বলবো যে আমি আসতেছি, হ্যাঁ আমি আসতেছি। আর একটা জিনিস যে কথাগুলো বলে, বিসিসিআই প্রেসিডেন্টের সাথে আমার এইগুলো নিয়ে কথা হয়েছে। ইভেন ওনারা দুইটা বড় মিটিং করেছে, এই কয়েকদিন আগে একটা করেছে, আরেকটা রোজার আগে করেছে। ওনারা কিন্তু ক্লিয়ার মেসেজ দিয়েছে, ওনারা সৎ ব্যবসায়ীদের নেতা, ওনারা এই অসৎ ব্যবসায়ীদের নেতা না। একটা কেউ আপনি কি মানে 1 লক্ষ লিটার তেলের দাম কত হয়? 40 কোটি টাকা। যার এই 40 কোটি টাকা ক্ষতি হলো সে কি এতই বোকা? সে আমাদেরকে কি মানে আস্ত রাখবে? আমাদের দেশে আইন আছে, তারা হাইকোর্টে রিট করবে, কত কিছু করবে। একটা আমাদের বিরুদ্ধে কেউ এভাবে আইনগত কোনো কিছু দিয়েছে এখন ওই যে ওই গোলাম মাওলা, আমি বলি গোলাম মাওলা যে বড় বড় কথা বলে, গোলাম মাওলা কি বলেছে? আমি তো সেটা ইয়ে করেছি। গোলাম মাওলা কি বড় কথা বলেছে যে তাদের দোকানে কি তেল থাকবে না? আমরা তো দোকান থেকে তেল উদ্ধার করি না, আমি তো তার বাড়ির নিচে মাটির নিচ থেকে উদ্ধার করেছি। তেল মাটির নিচে আসলো কোথা থেকে? আপনার যে তেলটা আপনার ঈদের সময় আপনি তেল পাননি নাই, তাই ধরে নিচ্ছি যে কোনো তেল না, সেই পুরানো তেল কোথা থেকে পেল? আমাদের অভিযান ওখানে। এবং যে জিনিসটা হলো যে আমাদের যে কার্যক্রম, সেই কার্যক্রমের ক্ষেত্রে যদি কারো কোনো আপত্তি থাকে, কোনো আইনগত যদি ব্যর্থ হয়, সেখানে বিভিন্ন জায়গায় প্রতিকারের ব্যবস্থা আছে। আমাকে তো কেউ কোনো জায়গা থেকে আমাকে দেওয়া হয়নি যে মানে আমার কাজকে সীমিত করার কথা বলা হয়নি। এখন কথাটা হলো যে ব্যবসায়ীরা, আমি কিন্তু একটা কথা বলছি, সেটা হলো যেখানে হাত দিচ্ছি সেখানে অনিয়ম। এখন যদি মনে করেন এই অনিয়মকে আমরা প্রোটেক্ট করবো, তাহলে আমরা অভিযানে যাবো না। প্রতিটা জায়গায় আমি খাতুনগঞ্জে বলে আসছি, মৌলভীবাজারে বলে আসছি, ওনারাও বলেছেন যে আপনাদের এই অভিযান বা ইন্টারপ্রেনিং সিস্টেম। আমরা যে এত চমৎকার কথা বলছেন, আমি আর আসবোই না, আমার কিন্তু লোকজন অফিস থেকে বেরই হবে না। আপনারা সব ঠিক করেন, ঠিক তো করতে পারি নাই তারা, কোন জায়গায় ঠিক করতে পেরেছে? এটা কত কথা বলবে? এই কথাগুলো বলে তো কথাটা বলে তো আমাদের লাভ নেই। এখন আপনি বলেন এখানে গোলাম মাওলা সাহেব যে কথা বলেছেন, আপনি শুনেছেন, আপনার ওই কথার সাথে তার কাজের মিল আছে? এই যে ব্যবসায়ীদের যে আমরা যে কমিটি আছে, প্রত্যেকটা বাজার কমিটি আছে, আপনি একটা বলে অমুক বাজার কমিটি অমুক তেলটা ধরে তাকে শাস্তি দিয়েছে। আমাদের সাথে মিটিং এ এসে তো অনেক বড় বড় কথা বলে, মিটিং এসে কি বলে যে তারা সবকিছু ঠিকঠাক করছে। আপনি একটা উদাহরণ দেন যে অমুক ব্যবসায়ী সমিতি তার ওখানে দোকানে এই অনিয়ম হয়েছে, তাকে ধরে একটা শাস্তি, একটা উদাহরণ দেন। এখন ওইটা বলে তো লাভ নেই, এটা বলবে অনেকে কিছু করবে, আমরা আমাদের কাজ করছি। আর আমাদের যে আমি একটা জাস্ট একটু আপনাদেরকে সিম্পল ভাবে বলি, আমরা যে কাজ করছি এটার ম্যান্ডেট কিন্তু সর্বোচ্চ পর্যায় থেকে নেওয়া আছে, হাইয়েস্ট পর্যায় থেকে আমাকে সেই ম্যান্ডেট দেওয়া আছে, সেই অনুযায়ী কাজ করছি। আমার দেখবেন যে যখন স্বাভাবিক হয়েছে, যখন তেল এখন কিছুটা স্বাভাবিক, আমরা এখন আবার অন্যদিকে ফোকাস করি, এটা আমাদের স্ট্র্যাটেজি আছে, সেভাবে কাজ করি। তবে ব্যবসায়ীরা যে কথা বলে তাদেরকে আপনারা জিজ্ঞেস করে যে আপনারা তাহলে ভোক্তার বিরুদ্ধে মামলা করেন, অসুবিধা নেই, আমরা মামলা ফেস করবো। আমরা যদি অন্যায় করে থাকি আমাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। যেখানে কোটি কোটি টাকার বিজনেস, তারা কেন হাইকোর্টে যাচ্ছে? অনেক কিছু হাইকোর্টে যাচ্ছে না, এখানে যাচ্ছে না। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি অনেক কথা বললাম ফর্মালি, তবে ফাইনাল কথা একটাই, সেটা হলো আমরা এই যে আমাদের যে এই ফোরাম, আমাদের ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, আমাদের জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর, ক্যাব, কেউ কারো কি বলবো যে প্রতিপক্ষ নয়, আমরা একজন আরেকজনের সম্পূরক।
আমরা একই সাথে কাজ করতে চাই এবং এখানে যদি আমরা কাজ করতে পারি তাহলেই কিন্তু আপনার এই যে প্রশ্নগুলো আসছে, এই যে ব্যবসায়ীরা যা বলছে সেই কথাগুলো কিন্তু আমরা সেই জবাব দিতে পারবো। আর একটু বলি, আমি খাতুনগঞ্জে যাওয়ার আগে আমি চিটাগাং চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি আপনার ওখানে বাবুর সাহেব একটা বড় মিটিং করেছে। সেখানে সেই মিটিং এ আমরা ওখানে এই ব্যবসায়ীরা খাতুনগঞ্জের সেক্রেটারি সাহেব ওই মিটিং এ বলেছে যে তারা সব শিখে আছে, তারা সব ঠিকঠাক করছে, ভোক্তা যেন না যায়। আমি মিটিং শেষে সেক্রেটারি সাহেবকে নিয়ে খাতুনগঞ্জে গিয়ে যে চেহারা দেখে আসলাম, মানে আপনার এটা বর্ণনা নাই। আপনার ওই যে প্রেস ক্লাবের সামনে আপনার যে ওইখানে ওই দলিল কি বিক্রি করে না, এতগুলো একটা ছোট ছোট বেস দিয়ে ওই রোটারি পাবলিক কোথায় আছে আপনি কিন্তু জানেন না, কিন্তু ওখানে গেলে টাকা দিলে কিন্তু হয়ে যাচ্ছে। তাই সেরকম হলো আপনার এসো এতগুলো টেবিল নিয়ে সব হাত বদল হচ্ছে, মোবাইলে আপনার দামগুলো একটা হয়ে যাচ্ছে। এইটা তো চলতে দেওয়া যায় না, তাই না? আমাদের ওইটাই কাজ। আর ফাইনালি অনেক কথা বললাম, আমরা একসাথে কাজ করতে চাই, এটাই আজকের মেসেজ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী।